হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের আলোচনা আরম্ভ করছি। তোমাদের বলেছিলাম যে ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি 2025-এর যেই গেজেট এবং নোটিফিকেশন বেরিয়েছে ওটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, এবং তোমাদের কিছু জেনারেল কোয়ারি থাকলে ওগুলোও জানবো। ঠিক আছে, একদম স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা বলবে দেখতে পাচ্ছ কিনা। আর মাঝে মাঝে একটু করে হ্যাঁ হুঁ দেবে, ঠিক আছে? কারণ আমি তো ব্যাকগ্রাউন্ডে থাকবো, এবার দেখতে পাবো না। বলো, দেখা যাচ্ছে সমস্ত কিছু? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রথমেই বলে রাখি, তোমরা চলে যাবে এসএসসির ওয়েবসাইটে। ঠিক আছে, এটা হচ্ছে এসএসসির ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা দেখতে পাবে আজকের ডেটে 4টে নোটিশ কিন্তু জারি হয়েছে। এই যে প্রথম নোটিশ এইটা, যেখানে তোমরা রুলগুলো দেখতে পাবে, মানে গেজেট এটা। তারপর এটা হচ্ছে তোমার নোটিফিকেশন, দ্বিতীয় নোটিশটা। 3 নাম্বার এখানে যে নোটিশটা আছে, এখানে দুটো নোটিশ দেওয়া আছে একটা লিঙ্কের মধ্যেই। একটা হচ্ছে প্রথমে 9-10-এর জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে এখানে, আর এখানে দেওয়া আছে তারপরে 11-12-এর জন্য ভ্যাকেন্সি। ঠিক আছে, এই গল্প। যে কোনো আপডেট চেক করতে গেলে এই ওয়েবসাইটে যাবে। আমি কেন বললাম, অনেকেই জানে না, বুঝতে পারে না। ঠিক আছে, অনেকেই কিন্তু নোটিশটা বেরোনোর পর বলছিল এটা ফেক, তো প্রমাণ দেখিয়ে দিলাম যে ওয়েবসাইটে আছে। বোঝা গেল? এরপরে আমি একে একে নোটিশে চলে যাব। নোটিশগুলো আমার ডাউনলোড করা আছে, আমি নোটিশে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ নোটিশগুলো? মানে এখানে ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছ তো? হ্যালো হ্যালো, কেউ কিছু বলো। দেখা যাচ্ছে। হুম, আমি হাইলাইট করে রেখেছি। হুম, একটু জুম করে দিই অল্প, এবার দেখো ঠিকঠাক দেখা যাবে। তাহলে প্রথমে আমি আলোচনা করব গেজেটটা নিয়ে। আর একটা কথা, আমি প্রথমে সবটা বলে নিই, একদম লাস্টে তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা বলবে, ঠিক আছে? কারণ মাঝখানে যদি তোমরা বলো তাহলে আলোচনাটা ঠিকঠাক হবে না, গোলমাল হয়ে যাবে। এটা হচ্ছে কলকাতা গেজেট। এই গেজেটে কি বলা আছে? হুম, এই গেজেটে বলা আছে, এটা হচ্ছে সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জুনিয়র হাই স্কুল। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি মানে 9-10, হায়ার সেকেন্ডারি মানে 11-12। এই 3টে স্কুলে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেই সংক্রান্ত এই নোটিশ। ঠিক আছে, বা এই গেজেট। এই দেখো এখানে বলে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন, এটা প্রথমে জানা দরকার। তো এটা আপার প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, কোথায় না গভর্নমেন্ট এডেড অর স্পন্সার্ড স্কুল। আচ্ছা, এগুলো আর পড়ার দরকার নেই। এইখানে আমরা যেটা দেখব ইম্পর্টেন্ট, এই 2-এর দাগের পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই দেখো এখানে 2 নাম্বার আছে, ডেফিনেশন দেওয়া আছে। এইখানে আমি দুটো পয়েন্ট পড়বো একটু। একটা পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট, না যে নয়, একটা হচ্ছে কে পয়েন্ট আর একটা হচ্ছে এল পয়েন্ট। ঠিক আছে, প্রথমে বলা আছে দেখো ইন্টারভিউ লিস্ট কিভাবে তৈরি করা হবে। ঠিক আছে, এই যারা রিটিনে কোয়ালিফাই করবে, আমি সমস্ত কিছুই বলবো কিন্তু আগে এটা একটু বলে দিই, তারপরে আমি অন্য জায়গায় যাব। ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে অন মেরিট। হুম, কার জন্য ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে? ফর ওরাল ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশন। ঠিক আছে, কার উপর ভিত্তি করে? স্কোর ফ্রম রিটেন টেস্ট। ঠিক আছে, অ্যান্ড বা অর টেট ফর আপার প্রাইমারি। আপার প্রাইমারি হলে টেট, আর আমাদের ক্ষেত্রে রিটেন টেস্ট। ঠিক আছে, অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর। বোঝা গেল? ইন্টারভিউ লিস্ট যেটা তৈরি করবে বলেছে, কার উপর ভিত্তি করে কারা ইন্টারভিউতে ডাক পাবে। ঠিক আছে, সেই নাম্বারটা কিভাবে দেখা হবে? তুমি রিটিনে কত পেলে এবং একাডেমিক স্কোর কত, এই দুটো মিলিয়ে
তৈরি করা হবে ইন্টারভিউর লিস্ট, ঠিক আছে, ইন দ্য রেশিও 1.6:1 অফ ফাইনাল ভ্যাকেন্সি। মানে ফাইনাল ভ্যাকেন্সি যত থাকবে ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে, 1.6 গুণ ক্যান্ডিডেট ডাকা হবে ইন্টারভিউতে। এবার এখানে একটা ডাউট আছে, আমার যেটা এখন মনে হচ্ছে আমি বলছি, কিন্তু আমার মনে হয় এগুলো পরে পরে নোটিশ দিয়ে জানাবে ওরা এটা কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। একটু কনফিউশন আছে, কিন্তু আমার মতামত আমি দিচ্ছি। এই যে ইন্টারভিউর লিস্ট তৈরি হবে, এটা হচ্ছে তোমার রিটিনের উপর, ঠিক আছে, নাম্বারটা দেখা হচ্ছে, এবং একাডেমিক স্কোর। একাডেমিক স্কোর বলে একটা জায়গা একটু পরেই তোমরা দেখতে পাবে, হ্যাঁ, ওটার মধ্যে দুটো লেখা আছে, একটা এ করে লেখা আছে, একটা বি করে লেখা আছে। তো আমার যেটা মনে হয় এইখানে একাডেমিক স্কোর বলতে কিন্তু এ পয়েন্টটাকেই বুঝিয়েছে। এ মানে তোমার একাডেমিকে প্রাপ্ত নাম্বার, মানে ওই যে যেটা আছে 10 নাম্বার, ওই গ্র্যাজুয়েশনের যে নাম্বারটা, ওইটা বোঝাচ্ছে। তার মানে ইন্টারভিউতে পৌঁছানোর আগে তোমার কিন্তু ওই যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা এখানে কিন্তু আগেই যোগ হচ্ছে না, ঠিক আছে, সেটা কিন্তু পরের আর্টিকেলটা পড়লেই বুঝতে পারবে। এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন অনেকের আছে। তো এখানে মোটামুটি একটা আইডিয়া আমরা করতে পারছি এইটা দেখে, ঠিক আছে। একাডেমিক স্কোর মানে হচ্ছে ওই 10 নাম্বার যেটা একাডেমিকে আছে, এবং রিটিনে প্রাপ্ত নাম্বার, মানে রিটিনে কত আছে 60, তোমরা জানো, আমি একটু পরে আবার বলবো 60, আর একাডেমিক আছে 10। তাহলে 70 নাম্বারের মধ্যে প্রথমে তোমার কিন্তু কত পাচ্ছ তার উপর ভিত্তি করে তৈরি হবে ইন্টারভিউর লিস্ট, কারা কারা ইন্টারভিউয়ে ডাক পাবে। বোঝা গেল? একটু বলো, এখনো অবধি যতটা বললাম ঠিক আছে? বলো, কেউ নেই নাকি? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার দেখো দ্বিতীয় যেটা, ইন্টারভিউ দিলে, ইন্টারভিউ দেওয়ার পর তারপর তো তোমার মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। সেটা কিভাবে তৈরি করা হবে? যেমন মাদ্রাসায় দেখেছিলে মেরিট লিস্ট কি করে তৈরি হবে বলেছে, যে রিটিনে 90 নাম্বার ছিল, ইন্টারভিউতে 10 নাম্বার ছিল, তাহলে 90 + 10 100 নাম্বারের মেরিট লিস্ট তৈরি হয়েছিল। তো এবার ইন্টারভিউ হয়ে যাওয়ার পর মেরিট লিস্ট কি করে তৈরি করবে এরা? এরা বলছে অন দ্য বেসিস অফ, আচ্ছা, যার মধ্যে কি কি থাকবে, ইন অ্যাডিশন টু, মানে এইখানে যেটা হলো এত দূর অব্দি 70 নাম্বারের মধ্যে যতটা পেলে সেটা তো থাকছেই, ইন অ্যাডিশন মানে এর সঙ্গে আরো কি যোগ হবে, মার্কস অবটেন্ড ইন ওরাল ইন্টারভিউ, তুমি ইন্টারভিউতে কত পেলে, লেকচার ডেমনস্ট্রেশন মানে এখানে পড়িয়ে দেখাতে হবে, ঠিক আছে, ডেমো দিতে হবে এইটা, এবং টিচিং এক্সপিরিয়েন্স। তাহলে দেখো এই যে কনফিউশনটা এখানে হচ্ছিল, এখানে কিন্তু একটা আমরা বুঝতে পারছি যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা এর পরে অ্যাড হচ্ছে, ইন্টারভিউ লিস্টে কিন্তু এটার কোনো উল্লেখ নেই। উল্লেখ থাকলে এখানে কিন্তু আলাদা করে বলতো না, তাই না? ওখানে যদি এটা অ্যাড হয়েই যাচ্ছে আগে, তাহলে এটা তো এখানে বলতো না। এই পয়েন্টটা আজকে আমি ভালো করে নোটিস করলাম, দুপুরে ইউটিউবে লাইভ হয়েছিলাম, তখন এই জায়গাটা আমি একটু গোলমাল করেছি। এখন আমি আরেকবার পড়ে দেখলাম, এটার মানে কিন্তু এটা বোঝাতে চাইছে। তার মানে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আরো 3টে জায়গার নাম্বার যোগ হবে, তারপরে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে ইন্টারভিউ অবধি কত হচ্ছে, রিটিনের 60 নাম্বার, একাডেমিকের 10 নাম্বার, এবং তারপরে এই জায়গাগুলো, ঠিক আছে। তাহলে 70 এখানে হয়ে গেল, তারপরে ইন্টারভিউ আছে 10 নাম্বার, এখানে লেকচারে আছে 10 নাম্বার, টিচিং এক্সপিরিয়েন্স আছে 10 নাম্বার, তাহলে এইখানে 30, এইটা পরে যোগ হচ্ছে, আগে এর উপর ভিত্তি করে তোমার ইন্টারভিউ লিস্টটা তৈরি করা হচ্ছে। বলো, এখানে অবধি ক্লিয়ার হয়েছে যা বললাম? কোনো ডাউট থাকলে বলতে পারো। বলো, ঠিক আছে? হুম, তারপর আচ্ছা, এগুলো আর তেমন কিছু নেই এখানে, কোনটার কি মানে বলা আছে, এসএলএসটি মানে কি, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, এগুলো বলা আছে। এবার চলে যাচ্ছি পরের জায়গায়। তো নেম অফ দ্য পোস্ট, কি নাম আমাদের এই পোস্টের, অ্যাসিস্ট্যান্ট টিচার। এজ লিমিট, এটা খুব ইম্পর্টেন্ট, মিনিমাম, বলো। তো বলছি ইন্টারভিউ আর ডেমো কি মানে একদিনেই হয়ে যায়?
হ্যাঁ, এবার ওইটা পরে পরে না জানানো হবে, এখন তো কিছু বলা যাচ্ছে না কি করবে, ঠিক আছে? ওগুলো তো নোটিশ তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এটা আলোচনা করি এবারে। প্রসূন বলছিলে তো নাকি, না সৌরভ ঘোষ, কে বলছিলে? শুভজিৎ স্যার। আচ্ছা, শুভজিৎ বণিক, তাই তো? ঠিক আছে, দেখো হ্যাঁ স্যার। কি বলছিলাম। হুম, এটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। মিনিমাম এজ লিমিট হচ্ছে কত? 21 ইয়ার, ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার। এবং এজটা কিভাবে ক্যালকুলেট করা হবে? যেই ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, কোন ইয়ার বেরিয়েছে বলো, তোমরাই বলো। তাই তো? তো 2025-এ যেহেতু বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, এর 1 জানুয়ারি এর হিসেবে কিন্তু দেখা হবে 40 ইয়ার হচ্ছে কিনা, ঠিক আছে? আর এজ লিমিটে ছাড় থাকে, তোমরা জানো, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে। তো ওগুলো যেমন থাকে ওগুলো পাওয়া যাবে, এগুলো এখানে বলা আছে। তো এগুলো তোমরা দেখে নেবে, এগুলো নিয়ে আর বলছি না। আমি জেনারেলের ক্ষেত্রে বলছি 40 ইয়ার অবধি দেওয়া যাবে পরীক্ষা, ঠিক আছে? বাকি এসসি এসটি তাদের ক্ষেত্রে ছাড় থাকে। এবার হচ্ছে ম্যানার অফ সিলেকশন, কিভাবে তোমার সিলেকশন করা হবে এই পরীক্ষাতে, সেটা কিন্তু পরে দেওয়া আছে, আমরা ওখানে দেখব। হুম, এটা বলেছে এখানে। আর এখানে তেমন কিছু নেই, পরের পাতায় চলে যাও। কিভাবে অ্যাপ্লিকেশন করা হবে, অ্যাপ্লিকেশন কিভাবে মানে জমা পড়বে, সেটা নিয়ে বলেছে। কিভাবে জমা পড়বে ওদের ওয়েবসাইটে বলেছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, যেই টাইম বলা থাকবে ওই টাইমের মধ্যে, ঠিক আছে? ওই তো একটা ডেডলাইন দেওয়া আছে, এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আমরা পরে আবার দেখতে পাবো। আচ্ছা, আর একটা কথা এখানে বলেছে যে তোমার এই যে একাডেমিক কোয়ালিফিকেশন যেগুলো আছে, তোমরা জানো যে গ্র্যাজুয়েশন থাকতে হয়, বিএড থাকতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট থাকতে হবে কখন? লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট দিন যেদিন, তার আগে অবধি, মানে ওই টাইমের মধ্যে তোমার যেন সমস্ত কোয়ালিফিকেশন ক্লিয়ার থাকে, মানে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি বা বিএড যেখানে যা লাগে, এগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তার মানে অনেকে বলবে যে স্যার অ্যাপিয়ারিংরা কি অ্যালাউড না, যারা ধরো বিএডে অ্যাপিয়ারিং, তোমার যদি এই টাইমের মধ্যে বিএডটা কমপ্লিট হয়ে যায়, তুমি যদি রেজাল্ট মানে পেয়ে যাও হাতে, তুমি অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। বোঝা গেল? অনেকে ভাববে যে স্যার অ্যাপিয়ারিংরা পরীক্ষা দিতে পারবে কিনা, পরীক্ষা দিলেও পরে কিন্তু তোমার মানে পরের স্টেপগুলোই তুমি যখন পাস করবে যাবে, একদম ফাইনাল স্টেজে গিয়ে তোমার কিন্তু মানে তোমাকে ডিসকার্ড করে দেওয়া হবে। কারণ নিয়মে বলাই আছে যে তোমার কোয়ালিফিকেশন গুলো এই টাইমের আগে ক্লিয়ার থাকতে হতো। হুম, বোঝা গেল? কোনো ডাউট? তোমাদের মধ্যে যদি কেউ বিএড কমপ্লিট করা ক্যান্ডিডেট না থাকো, সে কিন্তু এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? বলো, তাহলে কিন্তু এরপরে আমি পরের জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ, তোমার পরীক্ষাটা হবে, এই যে রিটিন টেস্ট বলছি, এটা অফলাইনে হবে, ওএমআর এ পরীক্ষা হবে। এবং এই ওএমআর এর একটা ডুপ্লিকেট কপি তোমায় কিন্তু দেওয়া হবে, মানে যেটা কার্বন কপি। মাদ্রাসা পরীক্ষা তোমরা দিয়েছিলে, ওখানে কার্বন কপি দেওয়া হয়েছিল, তেমন ভাবেই এখানে কার্বন কপি দেওয়া হবে। আচ্ছা, পরীক্ষা হয়ে যাওয়ার পর ওয়েবসাইটে প্রথমে একটা আনসার কি দেওয়া হবে, যেটা তোমরা জানো যে প্রভিশনাল আনসার কি প্রথমে দেওয়া হয়, তারপর চ্যালেঞ্জ করা হয়, তারপর ফাইনাল আনসার কি বেরোয়, তেমন ভাবেই বলেছে প্রথমে দেওয়া হবে। এবং তারপরে অবজেকশন নেওয়া হবে অ্যাপ্লিক্যান্টদের কাছ থেকে, যদি কোথাও কিছু ভুল থাকে অবজেকশন করা যাবে বা চ্যালেঞ্জ করা যাবে, ঠিক আছে? তারপরে কি হবে? তারপরে ফাইনাল আনসার কি দেওয়া হবে ওয়েবসাইটে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা এখানে বলেছে, ক্যান্ডিডেট কিন্তু নিজের ওএমআর শিটটা দেখতে পাবে, মানে তার স্ক্যান্ড কপি, কিন্তু এর পরিবর্তে একটা কিন্তু ফিস দিতে হবে। এগুলো পরে পরে আরো জানিয়ে দেবে,
মোটামুটি ধরে রাখো যে তোমার কার্বন কপি থাকছে, সমস্ত কিছু রেকর্ড এসএসসির কাছে থাকবে বলেই দিয়েছে। আচ্ছা, এখানে আর কি বলেছে, হ্যাঁ এই যে ইন্টারভিউতে কত টাইম ডাকা হবে আগেই বলা আছে, এখানে আরেকবার বলেছে 1.6 টাইমস। ঠিক আছে, যা ভ্যাকেন্সি আছে তার 1.6 গুণ ডাকা হবে ইন্টারভিউতে। বোঝা গেল? বলো একটু। হ্যালো হ্যালো, কেউ আছে কি নেই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তারপর এখানে বলেছে, হ্যাঁ এই যে ইন্টারভিউতে ডাক পাবে তার জন্য তো রিটেনের একটা কাট অফ থাকে। কাট অফটা কি হয়, একদম লাস্টের ক্যান্ডিডেট যেটা পাচ্ছে আর কি, মানে এই যে 1.6 গুণ ডাকা হবে, এই অবস্থায় লাস্টের ক্যান্ডিডেট যত পাবে ওটাই কাট অফ হবে। ঠিক আছে, তো এটা বলেছে। এবার এটা নিয়ে অত আর কিছু আলোচনা করছি না, এগুলো পরে পরে তোমরা তখন জানতে পারবে। আচ্ছা, এটা একটা হলো। হুম, এই যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, এখানে কি হবে বলেছে। যাই হোক, হ্যাঁ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন কি ব্যবস্থা করবে, প্রত্যেক ক্যান্ডিডেট যেন নিজের স্কোর দেখতে পারে। ঠিক আছে, এগুলো দেওয়া থাকবে মেরিট লিস্টে। তারপরে কাট অফ মার্কস দেওয়া থাকবে, তারপরে সে কত পেয়েছে সমস্ত কিছু দেওয়া থাকবে। হুম, এইগুলো বলা আছে। ভ্যালিডিটি অফ প্যানেল, এগুলো আমাদের দেখে লাভ নেই। এরপরে দেখো এখানে ওএমআর শিট, ওএমআর শিট কিন্তু 10 বছর অবধি মানে রাখা হবে বলেছে। এবারে এইটা হচ্ছে মেন জায়গা, এখান থেকে আমাদের মেন জায়গা আরম্ভ হচ্ছে। যারা 9-10 পরীক্ষা দেবে, 9-10-এর জন্য কি দরকার, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার। প্রথম কথা হচ্ছে তোমাকে ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয় কথা বলছে এই যে অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন, মানে অনলাইন অ্যাপ্লিকেশনের যেটা লাস্ট ডেট তার আগে হি অর সি মাস্ট পোজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। বোঝা গেল? তার মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তোমার যেন সমস্ত ডিগ্রি ক্লিয়ার থাকে। বলো, শুভজিৎ, বণিক, অর্পিতা, অর্পিতা আছে তো? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয় কথা কি দরকার। হ্যাঁ, এবারে পার্সেন্টেজের ব্যাপারটা বলি, তোমরা এটা নিয়ে কনফিউজড হয়ে থাকো। তোমার এখানে দরকার গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। ঠিক আছে, ইন আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন। যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই অথচ মাস্টার ডিগ্রিতে আছে 50%, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সঙ্গে দরকার হচ্ছে বিএড, ব্যাচেলার অফ এডুকেশন বিএড, এবং এই সমস্ত ডিগ্রিগুলো কমপ্লিট থাকতে হবে। বোঝা গেল? তার মানে 9-10-এর জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% এবং বিএড থাকতে হবে। এবার তোমরা বলবে যে স্যার গ্র্যাজুয়েশনের এই 50% নাম্বারটা কিভাবে আমরা মানে ক্যালকুলেট করব, অনার্স নাকি পাস অনার্স মিলিয়ে? এগুলো তোমরা পরে পরে জানতে পারবে, কারণ এসএসসির হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, পরে পরে আরো নোটিশ আসবে, তখন তোমরা ধীরে ধীরে এগুলো জানতে পেরে যাবে। আর ফর্ম ফিল আপটা তো আজকেই হচ্ছে না, এর মাঝখানে দেখো আরো কত নোটিশ বেরিয়ে যাবে। ঠিক আছে, আর প্রথম দিনে ফর্ম ফিল আপ করার দরকার নেই, ধীরে সুস্থে বুঝে শুনে কয়েকদিন পরে তোমরা ফর্ম ফিল আপ করবে, 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, আর তোমরা জানো বিভিন্ন ক্ষেত্রে দেখেছো কখনো কখনো ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ডও হয়, তাই তাড়াহুড়ো করার কিচ্ছু দরকার নেই। যেদিন পোর্টাল ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য সেদিনে গিয়ে ঝাঁপিয়ে ফর্ম ফিল আপ করে দেবে, এগুলো ভুলেও করতে যাও না। আচ্ছা, বলো এখানটা ক্লিয়ার হলো, এই জায়গাটা? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। এটা হলো দ্বিতীয় কথা যেটা, এটা ছাড়াও ওই 4 ইয়ারের ডিগ্রি হয় না, ইন্টিগ্রেটেড বিএসসি তারপরে বিএড ইন্টিগ্রেটেড হয়, তারাও অ্যাপ্লাই করতে পারবে।
আমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা থাকে তাদের ওই আগের নিয়মে 3 বছরের গ্র্যাজুয়েশন, তারপরে বিএড 2 বছরের, এই সিস্টেমে আছো তোমরা ম্যাক্সিমাম জন, তাই এটা নিয়ে আর আলোচনা করছি না। নোটে কি বলেছে, হ্যাঁ আচ্ছা, তুমি ধরো এখানে কোন একটা মিডিয়ামে তোমায় সিলেক্ট করতে হবে যে তুমি কোন মিডিয়ামে স্কুলে পড়াতে চাও। তোমরা জানো পশ্চিমবঙ্গে কি কি স্কুল আছে, বাংলা মিডিয়াম স্কুল আছে, ইংলিশ মিডিয়াম আছে, হিন্দি মিডিয়াম আছে, নেপালি আছে, ওড়িয়া আছে, সান্তালি আছে, তেলেগু আছে, উর্দু আছে। তো তুমি ধরো বাংলা মিডিয়াম স্কুলে পড়াতে চাও, বাংলা মিডিয়াম স্কুলের টিচার হতে চাও, তাহলে কি বলছে, কি দরকার, তুমি যেই মিডিয়ামের টিচার হতে চাও, ধরো বাংলা মিডিয়ামের, তাহলে তুমি যেন বাংলা পড়ে থাকো। কখন, মানে কি হিসেবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট সেকেন্ডারি, মানে মাধ্যমিক স্তরে বা উচ্চ মাধ্যমিক স্তরে বা গ্র্যাজুয়েশন স্তরে বা পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে। ঠিক আছে, তাহলে বাংলা মিডিয়ামের টিচার হতে গেলে তোমায় বাংলাটা পড়ে থাকতে হবে। আর তোমাদের তো পশ্চিমবঙ্গের যেহেতু তোমরা স্টুডেন্ট, ম্যাক্সিমাম জনই বাংলা মিডিয়াম স্কুলে পড়েছে, তাহলে তারা মাধ্যমিকেও বাংলা পড়েছে, উচ্চ মাধ্যমিকেও পড়েছে। ঠিক আছে, বাংলা মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই করার জন্য বাংলা কিন্তু পড়ে থাকতে হবে যে কোনো একটা স্তরে, সেটা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, মাস্টার ডিগ্রি হোক, যে কোনো স্তরে যেন পড়ে থাকো। বোঝা গেল? আর তোমাদের মধ্যে হয়তো অনেকে সিবিএসসি স্কুলে পড়াশোনা করেছো ছোট থেকে, তাহলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে হয়তো, তার জন্য অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু ইংলিশটা তুমি যেন পড়ে থাকো কোনো একটা স্তরে। বলো, এটা বোঝা গেল? দুটো জিনিস ইম্পর্টেন্ট এখানে, তুমি কোন জায়গার টিচার হতে চাইছো, কোন সেকশনের, এবং কোন মিডিয়ামের টিচার হতে চাইছো। বলো। ঠিক আছে, নূরজাহান, দীপঙ্কর, পূজা, আচ্ছা এটা হলো। এরপর নোট করে একটা কথা লেখা আছে, এটা আমাদের জানতে হবে। নোট করে কি বলা আছে, এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট, তুমি যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো ওই সাবজেক্টটা তোমার পাস করা থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে, কমপক্ষে 300 নাম্বার যেন ওই সাবজেক্টটা পড়া থাকে গ্র্যাজুয়েশনে। ঠিক আছে, বা পোস্ট গ্র্যাজুয়েশনে। মানে ধরো কেউ ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, তোমরা ধরো ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন করা আছে, এবার তুমি বলছো যে স্যার আমি ফিজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করব বা লাইফ সায়েন্সে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে তোমার কি হতে হবে, তোমার ফিজিক্যাল সায়েন্সের জন্য টিচার হতে গেলে যেন ফিজিক্স কেমিস্ট্রি লাগে, তাহলে ম্যাথামেটিক্সে অনার্স যারা করে তাদের তো পাস কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি থাকে, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি তুমি যেন টিচার হতে চাইলে তোমায় কিন্তু 300 মার্কস তুমি পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশনে। সেটা হয়ে থাকে, তোমরা জানো, তোমাদের গ্র্যাজুয়েশনের প্রথম 2 বছরে আগে যখন ইয়ার সিস্টেম ছিল তখন পড়ানো হতো ফিজিক্স কেমিস্ট্রি, তোমরা পড়েছো, মানে ম্যাথের স্টুডেন্ট কিন্তু ফিজিক্যাল সায়েন্সও দিতে পারে। যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে 300 নাম্বারের পড়ে থাকতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, বলো, ক্লিয়ার? হ্যাঁ হু দাও। হ্যালো হ্যালো, কেউ কিছু বলছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমাদের মধ্যে এরকম কেউ আছো কি যে এরকম ভাবনা করছো যে স্যার আমি ম্যাথের স্টুডেন্ট কিন্তু ফিজিক্যাল সায়েন্সে পরীক্ষা দেবো, তার জন্য এটা বলে রাখলাম আমি। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে স্যার গেল। বলছি, স্যার হুম, বলো অর্পিতা। স্যার বলছি যে দুটোতেই দেওয়া যাবে না, ম্যাথ আর ফিজিক্স দুটোতে? ম্যাথ আর ফিজিক্স দুটোতেই হুম। এরকম বোধহয় হয় না, একটা ক্যান্ডিডেট একটা জায়গায় একটা সাবজেক্টই অ্যাপ্লাই করতে পারে আমি যতটা জানি, বিভিন্ন পরীক্ষায় দেখেছি তো। হ্যাঁ, তবে হ্যাঁ তুমি 9, 10, 11, 12 দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। ম্যাথামেটিক্স এর কথা বলছি, ম্যাথামেটিক্স দিয়ে তুমি 2 জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে। এবার ওইটা আমার জানা নেই ঠিক এই মুহূর্তে। ঠিক আছে অর্পিতা। হ্যাঁ ঠিক আছে। এরপর এখানে আরেকবার এজ লিমিট বলা আছে, আর বলছি না, হাইলাইট করা আছে, দেখে নাও, ম্যাক্সিমাম 40 ইয়ার। আচ্ছা এটা হলো। এরপরে চলে যাচ্ছি 11, 12-এর টিচার হওয়ার জন্য কি দরকার। প্রথম কথা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, এবং একই কথা এখানেও বলেছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তোমার যেন সমস্ত ডিগ্রি ক্লিয়ার থাকে। ঠিক আছে, একই কথা এখানেও বলেছে। এজ লিমিট দেখতে পাচ্ছ, দেখে নাও, আর বলছি না।
আচ্ছা 11-12 টিচার হওয়ার জন্য কি হতে হবে? পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাট লিস্ট 50%। ঠিক আছে, যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টে তোমার যেন পোস্ট গ্রাজুয়েট করা থাকে, কমপক্ষে 50% যেন থাকে পোস্ট গ্রাজুয়েশনে, এবং বিএড থাকতে হবে। আর এটা তোমরা জানো ওই ইন্টিগ্রেটেড সিস্টেমগুলো, এটা আর বলছি না, ম্যাক্সিমাম জন এটাই করতো আগে, আগে ইয়ার সিস্টেম ছিল, এই সিস্টেমে পড়াশোনা হতো। আচ্ছা, এরপরে এখানে দেখো একই কথা এখানেও বলা আছে, তোমার ওই যে যেই মিডিয়ামের টিচার হতে চাইছো, বাংলা মিডিয়াম, বাংলাটা যেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এগুলো নিয়ে বলেছে, একই কথা বলেছে, আর রিপিট করছি না। এরপর নোট দিয়ে একটা কথা বলা আছে, হ্যাঁ তুমি 11-12 জন্য যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টটা তোমার যেন মাস্টার ডিগ্রিতে পড়া থাকে। ঠিক আছে, তাহলেই হবে। মানে যারা ম্যাথামেটিক্সের জন্য টিচার হতে চাইছে 11-12 তাদের যেন ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি করা থাকে, এটাই গল্পটা বলতে চাইছে। ঠিক আছে, এই ব্যাপার, এগুলো তো কমন ব্যাপার, বিভিন্ন পরীক্ষায় এগুলোই হয়ে থাকে। এবার হচ্ছে আপার প্রাইমারি, এটা আমি একটু হাইলাইট করে রেখেছি, একটা দুটো কথা বলছি এখানে। ভারতের নাগরিক হতে হবে, তারপর হচ্ছে ওই কি বলছে ওই মিনিমাম কোয়ালিফিকেশন যা দরকার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট তারিখের আগে ক্লিয়ার থাকতে হবে বলে রেখেছে। টেট পাস করা থাকতে হবে, টু বি কন্ডাক্টেড বাই স্টেট গভর্নমেন্ট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেহেতু পরীক্ষা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টেট, আপার প্রাইমারি টেট পাস করা থাকতে হবে। এবার তোমরা বলবে যে স্যার এই নোটিফিকেশনে কোথাও আপার প্রাইমারির বিজ্ঞপ্তি দেয়নি তো, মানে তার কি রকম পরীক্ষা হবে বা তার কত ভ্যাকেন্সি দেয়নি। ওর ভ্যাকেন্সি দেয়নি মানে ওর পরীক্ষার নোটিশ এখানে দেয়নি, শুধু সিস্টেমটা বলে রেখেছে আপার প্রাইমারি পরীক্ষা হলে কিভাবে হবে না হবে আগের থেকে বলে রেখেছে। মানে গেজেট যখন বেরোয় সমস্ত কিছুর গেজেট বেরিয়ে যায় একসঙ্গে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পশ্চিমবঙ্গে হওয়ার জন্য বিভিন্ন জায়গায় পুরো গেজেটটা দেওয়া আছে, মানে নিয়মাবলী, এটা কি নিয়ম দরকার সমস্ত কিছু লেখা আছে। আপার প্রাইমারি যখন ভ্যাকেন্সি আবার বেরোবে তার আবার ডিটেলড সমস্ত নোটিশ দেওয়া হবে। বোঝা গেল? তো যদি কেউ আপার প্রাইমারি পরে দিতে চাও দেখে রাখো, এটা হলো। তাহলে আপার প্রাইমারি টেট তো হতে হবে তার আগে। ঠিক আছে, আপার প্রাইমারি টেট হবে, তারপরে মানুষজন পরীক্ষা দেবে পরের স্টেপে। আচ্ছা, আর যেহেতু আপার প্রাইমারি টেট 2015 পর আর হয়নি, তাই এখানে কিন্তু ওই রিলেটেড আর কিছু বলেনি, আগে টেট হবে তারপরে এখানে বাকি স্টেপগুলো হবে। আচ্ছা, এখানে কি বলছে, একজন বেঙ্গলি, ওই একই কথা এখানেও বলেছে, বাংলা মিডিয়াম স্কুলের টিচার হওয়ার জন্য বাংলাটা পড়ে থাকতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো বলেছে। আর যেই সাবজেক্টের টিচার হতে চাইছো আপার প্রাইমারিতে ওই সাবজেক্টটা গ্র্যাজুয়েশন লেভেলে কমপক্ষে 300 নম্বরের পড়ে থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা সুবিধা আছে, মানে যারা ধরো বায়োলজি স্টুডেন্ট হয়, গ্র্যাজুয়েশনে বায়োলজি পড়েছে, অনার্স করেছে, তো তাদের ক্ষেত্রে বায়োলজির সঙ্গে সঙ্গে কি থাকে বলতো তোমার, ওই বোধহয় যারা জুলজিতে অনার্স করে বোটানি কেমিস্ট্রি থাকে, তার মানে তারা হয়তো ওই ফিজিক্যাল সায়েন্স বা আপার প্রাইমারিতে যেগুলো থাকে ম্যাথ সায়েন্স, তারা ওখানে অ্যাপ্লাই করতে পারবে, এরকম আছে। আর ম্যাথের স্টুডেন্টরা তো করতে পারবেই। আপার প্রাইমারিতে তোমরা জানো ওই ম্যাথ সায়েন্স বলে একটা বেরোয়, ম্যাথ অ্যান্ড সায়েন্স এই সাবজেক্ট, আলাদা করে ম্যাথ আলাদা করে সায়েন্স নয়, ম্যাথ অ্যান্ড সায়েন্স এর কম্বাইন্ড একটা ভ্যাকেন্সি বেরোয়। ঠিক আছে, তোমরা দেখেছো বিহারের পরীক্ষাতেও দেখেছো অনেকে 6 to 8 জব পাচ্ছে বিহারে ম্যাথ সায়েন্সে, ম্যাথ অ্যান্ড সায়েন্স। তো ওখানে যেমন সিস্টেম একই সিস্টেম এখানেও। বোঝা গেল? যদি অন্য কোনো সাবজেক্টও আপার প্রাইমারি দিতে চাও তাহলে সেই সাবজেক্টটা যেন গ্র্যাজুয়েশনে 300 নাম্বার পড়া থাকে, তাহলেই হবে। কারণ বিভিন্ন জন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অনার্স করেছে, পাস কোর্সের সাবজেক্টগুলো চেঞ্জ হতে পারে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে যেমন ম্যাথের সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ছিল, অনেকের হয়তো ম্যাথের সঙ্গে ফিজিক্স কম্পিউটার সায়েন্স ছিল। এরকম কেউ আছো নাকি তোমরা কম্পিউটার সায়েন্স পাস কোর্সে ছিল? বলো। কম্পিউটার সায়েন্স ছিল। ছিল, নামটা বলো তোমার। ঋতিকা দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো এরকম ভাবে তোমরা চেক করে নেবে তখন। আচ্ছা, এবারে আসছি 9-10 নিয়মাবলী, মানে পরীক্ষা কিভাবে হবে সমস্ত বিষয় এখানে দেওয়া আছে। দেখো ক্লাস 9-10
ক্লাস 9-10 এর মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হবে। প্রথমে হচ্ছে রিটিন এক্সাম হবে একটা, ওএমআর এ পরীক্ষা হবে অফলাইনে, 60 নাম্বারের পরীক্ষা হবে। এখানে কোথাও নেগেটিভ মার্কিং এর উল্লেখ নেই, নেগেটিভ মার্কিং থাকলে উল্লেখ হয়ে যেত, কিছু বলা নেই তার মানে নেগেটিভ মার্কিং থাকবে না, বোঝা গেল। মাদ্রাসা পরীক্ষায় যেমন বলা ছিল নেগেটিভ মার্কিং থাকবে, সেটা মেনশন করে দেওয়া ছিল কত নেগেটিভ থাকবে, এখানে কিচ্ছু বলা নেই, মানে নেগেটিভ নেই। 60 নাম্বারের পরীক্ষা ওএমআর এ হবে অফলাইনে। দ্বিতীয়, একাডেমিক্স। আচ্ছা দেখো, এই যে একাডেমিক্স বলে এই জায়গাটা আছে, আমি এটাই বলতে চাইছিলাম, এইটাই হচ্ছে তোমার একাডেমিক্স কোর, ঠিক আছে। আর এইখানে যেটা আছে এটা তো একাডেমিক হয় না, এটা তো একাডেমিকের জায়গা নয়, এটা তো তোমার কি বলবো, প্রফেশনাল একটা এক্সপিরিয়েন্স। একাডেমিক স্কোর বলতে আমরা কি বুঝি, দেখবে তোমরা অনেকেই বলতে চাও যে স্যার এসএসসি তে একাডেমিকের উপর নাম্বার থাকবে কিনা। একাডেমিক মানে তুমি এতদিন ধরে পড়াশোনা করেছো, সেখানে তুমি যা ডিগ্রি অর্জন করেছো সেই ডিগ্রির উপর ভিত্তি করে প্রাপ্ত নাম্বার। তাহলে আমি প্রথমে ক্লিয়ার করে দিয়েছি তোমাদের, ইন্টারভিউ ডাক পাওয়ার আগে যে লিস্টটা তৈরি হবে ওটা কার উপর ভিত্তি করে হবে, 60 প্লাস এই 10, এই একাডেমিকের 10 এর উপর ভিত্তি করে তৈরি হবে। প্রথমেই কিন্তু ওই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ হচ্ছে না, ওটা পরে হবে, বোঝা গেল। এখনো পর্যন্ত আমার এই জিনিসটাই আমি বুঝতে পেরেছি ওটা পড়ে, যদি পরে কিছু চেঞ্জ হয় আমি তোমাদের জানিয়ে দেব। এখন ধরে রাখো এই জিনিসটাই কিন্তু বলতে চাইছে, তোমরাও পড়ে দেখলে প্রথমের জায়গাটা এটাই উল্লেখ করেছিল। এবার দেখো এখানে 10 মার্কস আছে, 10 মার্কসটা কার উপরে আছে, আগের বার যখন এসএসসি পরীক্ষা হয়েছিল 2016-তে, তখন একাডেমিকে ছিল কত বলো তো, 35 নাম্বার ছিল। ওই মাধ্যমিকে কিছু ছিল, উচ্চ মাধ্যমিকে ছিল, তারপরে গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড সবার উপর হয়তো ছিল। কিন্তু এবারে শুধুমাত্র করেছে কি, একাডেমিকে 10 নাম্বার আছে, গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন, তুমি যেটা দিয়ে অ্যাপ্লাই করছো আর কি। ধরো 9-10-এ কেউ পোস্ট গ্রাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করছে, মাস্টার ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করছে, তাহলে মাস্টার ডিগ্রির উপর ভিত্তি করে এটা দেওয়া হবে, বা গ্রাজুয়েশন দিয়ে যারা অ্যাপ্লাই করবে গ্রাজুয়েশন দিয়ে দেওয়া হবে। তো বলছে যারা গ্রাজুয়েশনে বা পোস্ট গ্রাজুয়েশনে 60%-এর বেশি পাবে তারা 10-এ 10ই পাচ্ছে, যারা 60 থেকে 50-র মধ্যে পাচ্ছে মানে 60%-এর কম এবং 50%-এর উপরে তারা হচ্ছে 8 নাম্বার, আর যারা 50%-এর নিচে তারা পাচ্ছে 6 নাম্বার। তো এই জায়গাটা কিন্তু আগের থেকে ফিক্স হয়ে গেল। তোমরা আগে যখন ডিগ্রি করেছো, গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, সেখানে তোমার যেমন পার্সেন্টেজ আছে তুমি আগে এটাই পেয়ে গেলে, ঠিক আছে। এখানে কে কে 10-এ 10 পাচ্ছ বলো, তোমার যা যোগ্যতা আছে 10-এ 10 এখানে কারা কারা পাচ্ছ এই জায়গাটায় বলো, একটু উত্তর দাও, তোমাদের মধ্যে একটু জানতে চাই। 10-এ 10 কে কে পাচ্ছ? নূরজাহান, নামগুলো বলো, আমি তো এখানে স্ক্রিনে দেখছি, আমি বারবার ওখানে ব্যাকে যাচ্ছি না। স্যার আমার তো অনার্সে 60% আছে, পাস অনার্স মিলে আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, এবার যদি পরে বলে দেয় যে ওটা পাস অনার্স মিলিয়েই লাগবে, তখন হয়তো তুমি পাবে না 10-এ 10, ঠিক আছে। আচ্ছা, এটা হলো, মিউট করো। পরের জন বলো, আর কে কে 10-এ 10 পাচ্ছ বলো। সুমনা। আচ্ছা, যার কথা বলা হয়ে যাবে মাইকটা অফ করে দেবে, ঠিক আছে। পরের জন বলো, সুমনা বলছে 10-এ 10 পাবে। আর বলো, একটু জানা হয়ে যাক আমার। ঋতিকা। ঋতিকা 10-এ 10 পাচ্ছে। আর স্যার আমারও 10-এ 10। নাম 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 বলতে হবে। সৌরভ ঘোষ। আচ্ছা, আর কেউ আছো, আর কেউ বলতে চাও? ঠিক আছে, স্যার শুভজিৎ বণিক। বাহ। না, আমাদের তো অনলাইন ঠিক আছে। এক্সাম হয়েছিল। আচ্ছা আচ্ছা, তুমি করোনা অর্পিতা স্টুডেন্ট। ঘোষ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডাউট আছে অর্পিতা, একটা। আচ্ছা ডাউট স্যার, আছে, কে অর্পিতা ডাউট ঘোষ। বলছো নামটা? হ্যাঁ অর্পিতা, ভেরি গুড, তোমারটা শুনেছি। কে ডাউট বলছিলে বলো, নামটা বলো আগে, তারপর ডাউটটা বলো। স্যার বলছি যে ওই হ্যাঁ। এখানে যে তুমি কে? গ্র্যাজুয়েশনে যে 9-10-এ ওই যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট করে পিজি করেছে যারা, তারা তো কম্পিটিশন করবে, বলে তাহলে নাম্বারটা করে দেওয়া হবে। কে কথা বলছো আগে বলো তো। সৌরভ ঘোষ। আচ্ছা, কি বললে আরেকবার বলো। বলছি যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে হ্যাঁ, তারাও তো ওইখানে কম্পিটিশন করবে, তাদের নাম্বারটা কি ওইখানের উপর ডিপেন্ড করে দেওয়া হবে?
এই তো বলছে তুমি যেটা দিয়ে অ্যাপ্লাই করবে সেটা দেখা হবে, ঠিক আছে? তুমি যদি গ্র্যাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করো গ্র্যাজুয়েশনটা দেখা হবে, যদি পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করো পোস্ট গ্র্যাজুয়েশন দেখা হবে, ঠিক আছে? কারণ তোমার তো 9-10 এর জন্য দুটোই চলবে। 9-10 অ্যাপ্লাই করতে গেলে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন দুটো দিয়ে অ্যাপ্লাই করা যাবে, তোমার যেটা ইচ্ছা হবে করবে, ঠিক আছে? সেই মতো তুমি নাম্বার পাবে। তোমার যদি গ্র্যাজুয়েশনে 50% মানে 60%-এর উপরে থাকে তুমি গ্র্যাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করে দাও। আর যদি মনে হচ্ছে যে না স্যার আমার পোস্ট গ্র্যাজুয়েশনে আছে তাহলে আমি ওটা দিয়ে অ্যাপ্লাই করবো, তাহলে তুমিও 10-এ 10 পেয়ে যাবে। যেই জায়গাতে এইটা হবে তার উপর ভিত্তি করে তুমি 10-এ 10 পাবে, সিম্পল কথা, সেটা গ্র্যাজুয়েশনই হোক বা পোস্ট গ্র্যাজুয়েশনই হোক। বোঝা গেল? বলো সৌরভ ঘোষ। হ্যাঁ স্যার। হুম, এবার স্যার তাহলে আর করোনা পিরিয়ডে যারা স্যার হুম, করোনা পিরিয়ডে যারা পাস হ্যাঁ, করে তারা পাবে না নাকি? কেন পাবে না? করোনা পিরিয়ডে তাদের যারা কি পাস একটা করেছে তারা নাম্বার তো দেবে? হ্যাঁ তাদেরকে তাদের তাদের কি 60%-এর উপর গিয়ে 10 নাম্বার দেবে না তাদেরকে? কেন দেবে না? তোমাকে কে বললো এটা যে করোনা পিরিয়ডে স্টুডেন্ট হলে তোমার তো সার্টিফিকেট ভ্যালিড? ওই টাইমে করোনা হয়েছিল তুমি কি করবে? তোমার কাছে যা মার্কশিট আছে ওই সেশনে তুমি স্টুডেন্ট যা পেয়েছো তার উপরে নাম্বার পাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এগুলো নিয়ে এখন আর কথা বলতে হবে না, আমি পরের জায়গায় চলে যাই। একদম লাস্টে তোমরা আবার এই ধরনের ডাউট বলবে। এটা হলো, তারপরে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, তার উপর 10 নাম্বার আছে। এই 10 নাম্বারটা কি করে দেওয়া হবে দেখো বলেছে, যখন 9-10 এর কথা আমি আলোচনা করছি এখন, তাহলে 9-10 এর টিচার হওয়ার জন্য এই যে 10 নাম্বার দেওয়া হবে বলছে কিভাবে, সেকেন্ডারি লেভেল মানে 9-10 স্কুলে কেউ যদি পড়িয়ে থাকে, যে কোনো 9-10 স্কুল নয়, সেটা অবশ্যই হতে হবে সরকারি স্কুল, ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, ঠিক আছে? এবং কি বলছে, তুমি যত বছর সার্ভিস করেছো ওইখানে প্রত্যেক বছরের জন্য তোমায় 2 নাম্বার করে দেওয়া হবে। ধরো কেউ কোনো গভর্নমেন্ট স্কুলে 5 বছর পড়িয়েছে, 5 বছরের অভিজ্ঞতা আছে তার, তাহলে প্রত্যেক বছরের জন্য 2 মানে সে 10-এ 10 পাবে। মানে এই জায়গাতেও সবাই 10-এ 10 পাবে না, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, আরেকটা কথা, এবং এই যে টিচারটা এটা কি, কেউ পার্মানেন্টও হতে পারে, আর যারা কন্ট্রাকচুয়াল বেসিসে পড়িয়েছে, অনেকে কন্ট্রাকচুয়াল বেসিসে পড়ায় না, পার্ট টাইম করে বা ইয়ে করে বিভিন্ন সরকারি স্কুলে, কিন্তু জেনারেলি সরকারি স্কুলে কেউ পার্ট টাইম করতে চায় না, কারণ তোমরা জানো বিভিন্ন সরকারি স্কুলে এখন পার্ট টাইম করলে খুব বেশি স্যালারি দেয় না। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা বলে যে আমার যদি করতেই হয় আমি প্রাইভেট স্কুলে জব করব, ওখানে স্যালারি ভালো দেয়, যার ফলে এই জায়গাটা অনেকটাই কম, ঠিক আছে? আচ্ছা এটা হলো, এটা নিয়ে কোনো ডাউট থাকলে বলতে পারো। ডাউট স্যার ডাউট তাহলে থাকলেই দু বলবে। হাজার ষোলো না, বিতর্ক এখন মানে বিতর্কে যাচ্ছি না, ওরকম কিছু হলে স্কিপ করো, ওটা বাদ দিয়ে কিছু থাকলে বলো। নেই তো? স্যার হ্যাঁ, তাহলে স্যার যারা এমনি ওই নর্মাল 2000-2500 টাকা নিয়ে যারা পড়াতো এমনি সরকারি স্কুলে তারাও আর কি এই নাম্বারটা পাবে? তেমনই বোঝা যাচ্ছে এটা থেকে, ঠিক আছে? এবার এটার ক্ল্যারিফিকেশন নিশ্চয়ই পরে পরে আরো আসবে যে কি ঠিক বোঝাতে চাইছে, কন্ট্রাকচুয়াল মানেটা অ্যাকচুয়ালি কি। আমি কন্ট্রাকচুয়াল মানে ওটাই বুঝি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। হুম, স্যার আচ্ছা এরপরে সাবস্টেন্সিভ পোস্ট মানে তো স্যার এই সাবস্টেন্সিভ পোস্ট মানে কি? এটা মানে কি আমি জানি না, বলো, কিছু আছে নাকি, কিছু গুরুত্বপূর্ণ মানে আছে? না, ওইটা বুঝতে পারছি না তো। কন্ট্রাকচুয়ালের আগে একটা ওয়ার্ড আছে না, সাবস্টেন্সিভ পোস্ট। আচ্ছা এটা একটু গুগল সার্চ করে দেখে নেবে তো মানেটা কি, এখনই দেখে নাও তো, এটার মানেটা কি বাংলাতে, মানেটা দেখে নাও, যে আমাকে বলো, এখনই বলো। কি মানে দেখাচ্ছে গো? আজকের আলোচনাটা আমি খুব স্লো করছি ইচ্ছা করে, তাড়াহুড়ো আমি করতে পারতাম, কিন্তু আমি চাইছি এটা দেখার পর যেন আর কারো কোনো ডাউট না থাকে, কারণ এই ভিডিওটা আজকে আমি ইউটিউবে দেব সবার জন্য। এটা দেখতে পেলে মানেটা হ্যাঁ স্যার, দেওয়া কি আছে বলছি? যে
মূল, বাস্তব বা স্বতন্ত্র, প্রকৃত? মাই গড, এ তো মানে আক্ষরিক অনুবাদ করে দিয়েছে। ওটা সেই গুগল ট্রান্সলেট দিয়ে এগুলো এরকম করে। ছাড়ো, এটা নিয়ে এখন আর অত ভাবতে হবে না, এটা পরে দেখা যাবে। আচ্ছা, এটা হলো। তারপর হচ্ছে ওরাল ইন্টারভিউ। তোমার ইন্টারভিউ হবে 10 নম্বরের। লেকচার ডেমনস্ট্রেশন, মানে তোমায় পড়িয়ে দেখাতে হবে, তার উপর আছে 10 নম্বর। কারো কিছু বলা হয়ে গেলে না, মাইকটা একটু অফ করে দেবে, ঠিক আছে? তোমার স্ক্রিনের নিচে দেখো একটা মাইকের চিহ্ন আছে একদম বাঁ দিকে, স্যার ওটা অন করলে কথা বলবে, অফ করলে কথা অফ হবে। বলো, কে স্যার কথা আমি বলছো? একবার নূরজাহান? বলবো একটা কথা? স্যার হ্যাঁ, হ্যাঁ, বলো বলো, একে 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 একে। বলছি নূরজাহান বলো। কন্ট্রাকচুয়াল বেসিস ওইটা যখন বলবো, হুম, হ্যাঁ, অর্পিতা বলো, অর্পিতা। ওইটা থেকে সার্টিফিকেট সার্টিফিকেট তো দিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, তার তো প্রমাণ প্রমাণ থাকতে স্বরূপ। হবে, এমনি এমনি তোমাকে। হ্যাঁ, এবারে সেই প্রমাণটা কি হবে সেটা ওটা উল্লেখ করে দেবে নিশ্চয়ই পরে পরে। আজকে তো জাস্ট এমনি গেজেট আছে এখানে, এখান থেকে আমরা যা যা তথ্য পাচ্ছি আলোচনা করছি। বোঝা গেল? হুম। ঠিক আছে, এবার নূরজাহান স্যার কি আমার একটা বলছিলে? প্রশ্ন আছে স্যার। আচ্ছা বলো, কে বলছো বলো। হ্যাঁ স্যার বলবো কি? হ্যাঁ নূরজাহান বলে দাও, নাহলে তোমারটা আর বলা হবে না, বলো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওটার মানেটা দেখলাম স্যার। মানেটা কি বলবো স্যার? এখানে লেখা আছে, বলছে যে হ্যাঁ হ্যাঁ। এই পদটি সাধারণত একটি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগের মাধ্যমে গঠিত হয়। এই পদে একজন ব্যক্তি তার নিজ অধিকার বা যোগ্যতা অনুযায়ী কাজ করে এবং তার বেতন মানে পদোন্নতি ইত্যাদি মূল নিয়ম মানে পদের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। হুম। স্যার মানে তো তাহলে বেসরকারিতে যারা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত তারা কি পাবে? আমি বুঝতেই পারলাম না। বেসরকারি গুলো তোমার গভর্নমেন্ট স্পন্সার্ড হয়, তাই না? হয়তো। এবার এটা একটু ডাউট আছে আমার, কিন্তু এই গভর্নমেন্ট কথাটা প্রথমেই বলে দিয়েছে, তো তাহলে গভর্নমেন্ট স্কুল আর প্রাইভেট স্কুল কি আর একই গুরুত্ব দেবে? তাই না? হয়তো দেবে না। যাই হোক, এটা আমার ডাউট আছে, এটা আমি এখন ছেড়ে দিচ্ছি। এবার দেখো, ওরাল ইন্টারভিউ 10 নম্বর, লেকচার আছে 10 নম্বর, ওখানে পড়িয়ে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ডেমো থাকছে, মাদ্রাসা পরীক্ষায় ডেমো থাকেনি। 90 নম্বরের এক্সাম, এমসিকিউ হয়েছিল, আর 10 নম্বর ইন্টারভিউ ছিল। ওখানে কিছু কোশ্চেন করেছিল, ব্যাস ছেড়ে দিয়েছিল। এখানে পড়িয়ে দেখাতে হবে, এটা কিন্তু থাকছে, মানে স্যার এই পড়ানো প্র্যাকটিস ইন্টারভিউটা কি করতে স্যার হবে। ম্যাথে অনার্স থেকে প্রশ্ন করে নাকি অন্য? দেখো, ইন্টারভিউ নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে অলরেডি, ওটা আমি গ্রুপে আরেকবার দিয়ে দেবো, একটু দেখে নেবে, ঠিক আছে? আজকে এগুলো বললে হ্যাঁ স্যার, শেষ হবে না। দেখেছি স্যার ওটা, মাদ্রাসা ওটা হ্যাঁ দেখেছে হ্যাঁ ভিডিওটা। হ্যাঁ, ওটাই বলছি আমি, ওটা দেখে নেবে ভালো করে। আচ্ছা, এবার এইখানে ইন্টারভিউর আগে তোমরা তো টাইম পাবে, তখন একটু পড়াশোনা করে যাবে, ঠিক আছে? তখন তো মানে তোমার পরীক্ষার পর দিন ইন্টারভিউ হচ্ছে না, ইন্টারভিউ হলে তখন দেখা যাবে। আগে এই প্রথম স্টেপটা পেরোতে হবে। আচ্ছা, এটা হলো অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, মানে এই যে ডেমো, ডেমো দেওয়ার আগে তো ইন্টারভিউ দিয়ে আসতে হবে, প্রত্যেকটা স্টেপ তোমাকে দিতে হবে আর কি। কে বলো, কে কি বলছো বলো। বলছি যে ওই 9-10 যে একাডেমিক স্কোরটা দেওয়া হবে ওটা তো গ্রাজুয়েশনের উপর ডিপেন্ড করে দেওয়া হবে, তাই তো? কে কথা বলছো? স্যার সৌরভ ঘোষ স্যার। এই তুমি তখন, তোমাকে বললাম যে এখানে কি বলা আছে, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, তুমি যেটা দিয়ে অ্যাপ্লাই করছো, তুমি যেই যোগ্যতাটা দিয়ে অ্যাপ্লাই করছো, 9-10 ধরো তুমি ফিল আপ করছো, তোমার পোস্ট গ্রাজুয়েশন আছে, হ্যাঁ, গ্রাজুয়েশনে হয়তো 50% বা 60% নেই, তাহলে তুমি পোস্ট গ্রাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করবে 9-10, তাহলে তখন সেখানে প্রাপ্ত নাম্বারটা দেখা হবে, ঠিক আছে? বলো, ক্লিয়ার? সৌরভ ঘোষ বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তখন কেটে গেছিল আর কি, শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এর পরের জায়গায় চলে যাচ্ছি, পরে বলার থাকলে বলবে, আমি এখন বলে নিই। 11-12 এর জন্য কি একই সিস্টেম, আলাদা কিচ্ছু নেই। রিটিন এমসিকিউ পরীক্ষা, ওএমআরএ পরীক্ষা, 60 নম্বরের পরীক্ষা। একাডেমিক মানে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 নম্বর, একাডেমিক স্কোর হচ্ছে 10 নম্বর। আর 11-12 যেহেতু পোস্ট গ্রাজুয়েশনই লাগে, তাই এখানে আলাদা করে আর কিছু বলেনি, পোস্ট গ্রাজুয়েশন বলে দিয়েছে। যে সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন আছে ওইখানে এই সিস্টেম, একই সিস্টেম, 60%-এর উপরে হলে 10 নম্বর, এগুলো, ঠিক আছে?
যাদের পোস্ট গ্রাজুয়েশন করা আছে তারা আমাকে বলতে পারো, যারা 11-12 পরীক্ষা দেবে। আর একটা 10-এ 10 পাচ্ছ একটু বলো, নাম বলবে আর বলবে আমি স্যার। কেউ নেই 10-এ 10? ঠিক আছে, এরপর আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, এবার দেখো, এবার এখানেও একই কথা বলা আছে, এক্সপিরিয়েন্স যদি থাকে 10 নাম্বার, একই ব্যাপার এখানেও বলা আছে প্রত্যেক বছরের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে। এটা আর বলছি না, এখানেও তাই। ইন্টারভিউ আছে 10 নাম্বার, ডেমো আছে 10 নাম্বার। আপার প্রাইমারি, যারা আপার প্রাইমারি পরবর্তীকালে পরীক্ষা দাও বা দিতে চাও বা দেবে, তাদের ক্ষেত্রে দেখো কিভাবে হবে, কিভাবে লিস্ট তৈরি করা হবে। এখানে বলেছে, হ্যাঁ, প্রথমে হচ্ছে একাডেমিক আছে 10 নাম্বার, এটা স্ট্রিক্টলি বেসড অন গ্র্যাজুয়েশন। যেহেতু আপার প্রাইমারিতে অ্যাপ্লাই করতে গেলে গ্র্যাজুয়েশন লাগে, তাহলে গ্র্যাজুয়েশনে তোমার এই পার্সেন্টেজের উপর ভিত্তি করে 10 দেওয়া হবে। ঠিক আছে, কেউ 10 পেতে পারো, কেউ 8 পেতে পারো, কেউ 6 পেতে পারো। টেট ওয়েটেজ, তোমরা স্যার বলছে আপার প্রাইমারি থেকে দুটো পরীক্ষা হবে? এই তো আপার প্রাইমারি সিস্টেমটা বলছি, এবারে আমি সিস্টেমটা দেখে নাও। প্রথমে কি আছে, একাডেমিকে 10 নাম্বার, ঠিক আছে। আপার প্রাইমারি টেট হবে, তার উপরে আছে 40 নাম্বার। এবার সেই 40 নাম্বারে কে 40 পাবে সেটা নিশ্চয়ই পরবর্তীকালে বলা হবে। যারা টেটে হয়তো এত পার্সেন্ট পাবে, তাদের একটা থাকে না যে যত বেশি পাবে টেটে সে তত 40-এর কাছাকাছি পেতে থাকবে, এরকম আর কি। তোমরা অনেকেই প্রাইমারি টেটের গল্পটা জানো, যে ওখানেও ওরকম ছিল, 150-এর মধ্যে এত পেলে 5-এ 5 পাওয়া যায়, এরকম ছিল না? তেমন এখানেও নিশ্চয়ই পরবর্তীকালে বলবে, যেহেতু এখন এটা নিয়ে নোটিফিকেশন ডিটেলসে আসেনি, তাই এখানে জাস্ট এইটুকু লিখে রেখে দিয়েছে। টেটের ওয়েটেজের উপর 40 থাকছে। রিটিন পরীক্ষা হবে একটা, ওএমআরএ মানে এমসিকিউ পরীক্ষা হবে 25 নম্বরের। এবার এটা যে সাবজেক্ট হবে না কি হবে সেটা পরবর্তীকালে জানানো হবে, এখন তো কিছু বোঝা যাচ্ছে না। এইটুকু বোঝা যাচ্ছে, আপার প্রাইমারি টেটের পরে আর একটা পরীক্ষা হবে, যেমন মাদ্রাসায় হয়েছিল। এবার মাদ্রাসায় আপার প্রাইমারি যেটা হয়েছে, সেখানে ওই অ্যারাবিক এগুলো ছিল না, তো তোমরা হয়তো অনেকে পরীক্ষা দিতে পারোনি, কিন্তু ওখানেও এরকমই সিস্টেম ছিল। আপার প্রাইমারি টেট হয়েছে, তারপর মেন এক্সাম হয়েছে, মাদ্রাসার কথা বলছি। এবার মেন এক্সামের নাম্বারটা হয়তো বেশি ছিল, কিন্তু মেন এক্সাম হয়েছে, ঠিক আছে। এবং ওখানে কিন্তু সাবজেক্ট হয়েছিল, যেমন যারা অ্যারাবিকের জন্য টিচার হতে চাইছে আপার প্রাইমারিতে, তাদের অ্যারাবিকের একটা সিলেবাস দিয়েছিল মেন এক্সামের জন্য। তো আশা করা যায় হয়তো এখানেও সাবজেক্টের উপরেই পরীক্ষা হবে, তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এবার তার সিলেবাস কি হবে সেগুলো পরবর্তীকালে এরা নিশ্চয়ই জানাবে, এখন আমার জানা নেই। অর্পিতা, বুঝতে পারলে? এই হচ্ছে সিস্টেম, টেট, তারপরে হচ্ছে একটা মেন এক্সাম, আর এখানে একাডেমিক আছে 10 নাম্বার, ইন্টারভিউ 15, ডেমো থাকছে এখানেও 5 নাম্বার, আর টিচিং এক্সপিরিয়েন্স এখানে থাকছে 5 নাম্বার। আপার প্রাইমারিতে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা কম আছে, ইন্টারভিউতে নাম্বারটা বেশি আছে, ঠিক আছে। এবং এখানে 5 নাম্বার কি করে দেওয়া হবে, ওই কেউ যদি আপার প্রাইমারি লেভেলে পড়িয়ে থাকে গভর্নমেন্ট স্কুলে বা এই সমস্ত ব্যাপারগুলো, প্রত্যেক বছরের জন্য 1 নাম্বার করে, যত বছর পড়াবে প্রত্যেক বছর 1 নাম্বার করে পাবে। আগের গুলোই কি ছিল, প্রত্যেক বছরের জন্য 2 নাম্বার করে দিচ্ছিল, এখানে প্রত্যেক বছরের জন্য 1 নাম্বার করে দিচ্ছে। ক্লিয়ার? বলে রাখলাম, আপার প্রাইমারি যারা দেবে তাদের সুবিধা হবে। বোঝা গেল? একটু রেসপন্স করো কেউ। আচ্ছা, এগুলো হলো, এই তো, আর কিছু নেই। গেজেটে মূল বস্তু এগুলোই ছিল, সমস্ত ব্যাপারগুলো বললাম। পরবর্তী আমার হচ্ছে পিডিএফ, সেটা হচ্ছে নোটিফিকেশন বা যেটা অ্যাডভার্টাইজমেন্ট। আমি এবার ওটা ওপেন করছি, এর কাজ কমপ্লিট। অ্যাডভার্টাইজমেন্ট, এবার এখানে কি বলা আছে দেখা যাক, কেন হাইলাইট করে রেখেছি আমি। হ্যাঁ দেখো, এটা হচ্ছে সেকেন্ড পিডিএফ বা সেকেন্ড নোটিশ আজকে যেটা দিয়েছে, মানে গতকালই দিয়েছে। সেকেন্ড এসএলএসটি রিক্রুটমেন্ট। তাহলে এই যে বিজ্ঞপ্তিটা এখন বেরিয়েছে,
গেজেটটা সমস্তগুলোরই দিয়ে রেখেছে, প্রাইমারি এই মানে আপার প্রাইমারি 9, 10, 11, 12, কিন্তু এখন বিজ্ঞপ্তিটা কার জন্য বেরিয়েছে? সেকেন্ড এসএলএসটি ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, কোথায়? 9, 10 এবং 11, 12-এ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখন বিজ্ঞপ্তিটা কিন্তু এই দুটোর জন্য বেরিয়েছে, 9, 10 এবং 11, 12-এর গেজেট সবগুলোর জন্য দিয়ে দিয়েছে। বলো, ডাউট নেই কিছু? ঠিক আছে, তারপরে এখানে আর তেমন কিছু নেই, মেন মেন ব্যাপারগুলো দেখো। যারা ভারতীয় নাগরিক হবে, ভারতীয় নাগরিক, তারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 9, 10 এবং 11, 12। তোমার যদি যোগ্যতা থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোথাও বলা নেই যে এটাই করলে এটাই করা যাবে না। মাদ্রাসায় যেমন বলা ছিল, এখানে কিছু বলা নেই, তার মানে তুমি সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে, কোনো জায়গায় কোনো সিস্টেম যদি চেঞ্জ করা হয় সেটা কিন্তু উল্লেখ করা থাকে। কিছু বলা নেই মানে, যেমন কিছু বলা নেই মানে নেগেটিভ মার্কিং নেই, নেগেটিভ মার্কিং থাকলে বলা থাকতো, তেমনই কিছু বলা নেই মানে তুমি 9, 10, 11, 12 দুটোই পরীক্ষা দিতে পারবে তোমার যদি যোগ্যতা থাকে। ঠিক আছে, বোঝা গেল? এই তো বলেছে এলিজিবল ক্যান্ডিডেট, যারা যোগ্য, যাদের ওই কোয়ালিফিকেশন গুলো আছে, তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারে। এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে অ্যাপ্লাই। আচ্ছা, এবং সমস্ত ডিটেলস ঠিকঠাক করে ফিল আপ করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে। এরপর দ্বিতীয় কথা, যারা মেল ক্যান্ডিডেট আছে তারা গার্লস স্কুলে অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা জানো গার্লস স্কুলে কারা অ্যাপ্লাই করতে পারে? যারা ম্যাডাম, ঠিক আছে, যারা ফিমেল আছো তারা গার্লস স্কুলে অ্যাপ্লাই করতে পারবে, ছেলেরা করতে পারবে না। ছেলেরা এমনি বাকি স্কুলগুলোই করতে পারবে, কিন্তু যারা ফিমেল তারা দু জায়গাতেই করতে পারবে। এটা তোমরা দেখেছো, বালিকা বিদ্যালয়ে কেবল ম্যাডামরা থাকে, আর যেগুলো কোয়েড স্কুল হয় ওখানে ম্যাডাম স্যার দুজনেই থাকে। এটা তোমরা জানো, আর আলাদা করে বলার নেই কিছু। স্কেল অফ পে যেমন সিস্টেম আছে সেরকম অনুযায়ী তোমরা স্যালারি পাবে। এবার 3 নাম্বার পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি মানে কি বলবো, ডবল স্টার দিয়ে রাখতে বলবো এই পয়েন্টটাকে। বোঝা যাচ্ছে? ঋতিকা, নূর কালাম, বুঝতে পারছো? শাশ্বতী? হ্যাঁ স্যার। ঠিক আছে, 3 নাম্বার যেটা বলছে এখানে, সমস্ত অ্যাপ্লিকেন্টকে কি করতে হবে? সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন কেয়ারফুলি। ঠিক আছে, কারণটা হচ্ছে একবার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে কোনো রকম রেকটিফিকেশন করা যাবে না, কোনো রকম চেঞ্জ আর করা যাবে না। এখানে এডিট উইন্ডো দেবে না, আগেই বলে দিয়েছে, কারণ এডিট উইন্ডো দিতে গেলে আরো টাইম বাড়াতে হবে, সেই ক্ষেত্রে বাকি প্রসেসগুলো ডিলে হবে। যেহেতু একটা ডেডলাইন আছে এর মধ্যে কমপ্লিট করতে হবে, তাই এখানে এডিট উইন্ডো দেবে না। তাই যখন ফর্ম ফিল আপ করছো খুব ধীরে সুস্থে করবে, কোনো তাড়াহুড়ো নেই। ভুল হয়ে গেলে আর কিন্তু হবে না, আর মডিফাই করতে পারবে না। আর একটা ক্যান্ডিডেট একাধিকবার অ্যাপ্লাই করলে তোমরা জানো, বিভিন্ন পরীক্ষায় দেখেছো, তার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যায়। কাজেই ওই সমস্ত ব্যাপারগুলো করবে না। তোমরা সকলেই শিক্ষিত, মাস্টার ডিগ্রি গ্রাজুয়েশন সবার করা আছে, তাই তোমরা এই ভুলগুলো করবে না আমি এক্সপেক্ট করব। ঠিক আছে, বোঝা গেল এটা 3 নাম্বার পয়েন্টটা। 4 নাম্বার, এই যে ইকুইভ্যালেন্স অফ সাবজেক্ট, মানে সাবজেক্ট কম্বিনেশন, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে গেলে কি দরকার এবং কিভাবে তুমি অ্যাপ্লাই করবে অনলাইনে, এগুলো নিয়ে খুব জলদি একটা নোটিফিকেশন দেওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে এগুলো দেওয়া হবে। আজকে তো কিছুই দেওয়া হয়নি, ম্যাথামেটিক্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে, অন্য সাবজেক্টের ছেলেমেয়েরা ম্যাথামেটিক্সে অ্যাপ্লাই করতে পারবে কিনা, এগুলো সমস্তগুলোই দেওয়া হবে। সাবজেক্ট কম্বিনেশন গুলো নোটিশ দিয়ে জানানো হবে। বোঝা গেল? বলো। এবার 5 নাম্বার, যারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে বা রং অ্যাপ্লিকেশন করবে তাদের রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ভুলভাল অ্যাপ্লিকেশন করবে না, রিজেক্ট করে দেবে। এবারে হচ্ছে ডেট দেওয়া আছে, টেন্টেটিভ ডেট কি কি দেওয়া আছে দেখো। অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 এবং 11, 12 এর জন্য সেকেন্ড এসএলএসটি 2025। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, কবে থেকে করা যাবে? 16ই জুন 2025
বিকেল 5টা থেকে অ্যাপ্লিকেশন আরম্ভ হবে এবং অ্যাপ্লিকেশন বন্ধ হবে কবে? 14ই জুলাই 2025 বিকেল 5টা। যারা অ্যাপ্লাই করবে কোনোদিনও লাস্ট দিনে অ্যাপ্লাই করবে না, কারণ তোমরা জানো ওই দিন সার্ভার ডাউন হয়, সবাই মিলে অ্যাপ্লাই করতে চাই, সার্ভারের উপর প্রেসার পড়ে, দিয়ে প্রবলেম হয়ে যায়। তাই ঠিকঠাক একটা টাইমে করবে, খুব প্রথমেও করবে না আবার খুব লাস্টেও করবে না, মাঝামাঝি জায়গায় করবে, 1-2 সপ্তাহ পরে করবে, ওই টাইমটাই সার্ভারটাও ঠিকঠাক হয়ে যায়, স্মুথ হয়ে যায়, ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। বোঝা গেল? এবং যখন অ্যাপ্লাই করতে বসবে সমস্ত কিছু ডিটেলস খাতায় লিখে নেবে, তোমার ডেট অফ বার্থ, নাম, বাবার নাম, আধার কার্ডের নাম্বার, যা যা লাগে অ্যাপ্লাই করতে গেলে সেগুলো তো তোমরা দেখতে পাবে। এই যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে একটা গাইডলাইন দেবে, সেখানে বলা থাকবে যে কি কি আপলোড করতে হবে, সেগুলো সব রেডি করে রাখবে, ফটো, সিগনেচার। আর সাইবার ক্যাফেতে গেলেও নিজে ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে? সবার কাছে ল্যাপটপ কম্পিউটার নাও থাকতে পারে, নিজে ফর্ম ফিল আপটা করবে, ওদেরকে বললে ওরা ভুলভাল করে দেয়। ও দায়িত্ব নিয়ে করবে না, অত অত ফর্ম ফিল আপ তখন ওরা করবে, অনেকেই হয়তো সাইবার ক্যাফেতে গিয়ে করবে তখন। তো দেখবে অনেক সাইবার ক্যাফেতে টাকা দিলে বলে যে এত ঘন্টা তুমি অ্যাক্সেস করতে পারবে, নিজের মতো করো। তো ওইটা করবে, নিজে করবে, দায়িত্ব নিয়ে করবে, টাইম নিয়ে করবে, ভুলভাল করবে না। বোঝা গেল? আর বাড়িতেও যারা করবে নিজে নিজে ফর্ম ফিল আপ, তাদের কিছু বলার নেই, তারা কেয়ারফুলি করবে। আচ্ছা, এটা হলো। এবার হচ্ছে টেন্টেটিভ টাইম অফ এক্সাম। এই যে 60 মার্কসের এক্সামটা হবে, 60 নাম্বারের এক্সাম, কখন হবে তার টেন্টেটিভ টাইমটা বলেছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এক্সাক্ট ডেট খুব জলদি জানানো হবে, কবে পরীক্ষা হবে সেটা নোটিফিকেশন দিয়ে দেবে পরে। আপাতত বলে রেখেছে সেপ্টেম্বরের প্রথম উইকে হবে। বোঝা গেল? এবার 9-10 এর পরীক্ষা, 11-12 পরীক্ষা একই দিনে হবে কিনা বা কতদিন গ্যাপ থাকবে পরে পরে জানতে পেরে যাবে। বলো, ক্লিয়ার? দীপঙ্কর, রসুন, ঋতিকা, আশিস, ক্লিয়ার তো? এবার কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। আচ্ছা, এবার হচ্ছে কি অ্যাডমিট কার্ড, কখন অ্যাডমিট কার্ড পাবে সেগুলো পরে জানানো হবে, দিয়ে দেবে, ওয়েবসাইটে দিয়ে দেবে। হ্যাঁ, কেউ কিছু বলছিলে? মাইক অন করছো মনে হচ্ছে, বলো কিছু বলার থাকলে। হ্যাঁ স্যার, আমি বলছিলাম, শেষে বলছি, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে এসছে, আর একটু আছে। অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে। বলে রেখেছে পরীক্ষার জন্য কত টাকা দিতে হবে। হ্যাঁ, যারা 9-10 এর জন্য অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি হলে 500 টাকা, এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে 200 টাকা। আর যারা 11-12 অ্যাপ্লাই করবে তাদের 500 টাকা, জেনারেল ওবিসির জন্য, এসসি এসটি হলে 200 টাকা। মানে যারা দুটোতেই অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে 1000 টাকা দিতে হবে টোটাল। আচ্ছা, কিভাবে সিলেকশন করা হবে সেটা তো বলেই দিয়েছে প্রথমে, এই যে স্পেসিফাই করে দিয়েছে কি সিস্টেমে তোমার সিলেকশন হবে, এটা বলে দিয়েছে। দেখো যে ওরাল ইন্টারভিউ হবে, রিটেন এক্সাম হবে, লেকচার হবে, ঠিক আছে, এগুলো বলে রেখেছে, আগেই বলা আছে, সেটাই জানিয়েছে এখানে। এরপর দ্বিতীয় কথা, স্যার স্যার যে কোশ্চেন পেপারটা হবে পরীক্ষায়, ওখানে ল্যাঙ্গুয়েজ কি থাকবে? পরীক্ষার প্রশ্নপত্র দুটো ল্যাঙ্গুয়েজে হবে। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায় দুটো ল্যাঙ্গুয়েজে হয়, ইংরাজি এবং বাংলা। এসএলএসটি 2016 কোশ্চেনটা তোমরা দেখেছো ম্যাথামেটিক্সের, সেখানে কোশ্চেন গুলো দুটো ল্যাঙ্গুয়েজেই ছিল, বাংলা এবং ইংরেজি। কিন্তু আমাদের তো বাংলা নিয়ে কাজ নেই, আমরা বাংলার টার্মগুলো পড়ে কিছুই বুঝতে পারবো না, ওগুলো জোর করে গুগল ট্রান্সলেট দিয়ে করাই, ঠিক আছে? ওগুলো পড়ে কিছুই বুঝতে পারবে না। আমরা তো বিএসসি ম্যাথামেটিক্স ইংরেজিতে পড়েছি, তো আমাদের জন্য ইংরেজিটাই ঠিকঠাক। আর এটাও তোমরা জানো, কোনো জায়গায় যদি বিতর্ক তৈরি হয়, ধরো বাংলা মিডিয়ামের কোশ্চেনটা দেওয়া আছে সেখানে কিছু ভুল আছে, ইংলিশে ঠিক আছে, তাহলে কিন্তু ফাইনাল কোনটাকে মানে বলো, তোমরাই বলো, মাদ্রাসা পরীক্ষা দিয়েছো তো, বলো ফাইনাল কোনটা মানে? ইংলিশটাই। হ্যাঁ, কাজেই আমাদের এটা দেখে অত আনন্দিত হওয়ার কিছু নেই, বাংলাতেও কোশ্চেনটা থাকবে, আমরা এগুলো বাংলা দেখে কি করবো? অন্যান্য সাবজেক্টের জন্য হেল্পফুল হবে, জিওগ্রাফি, হিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার, যারা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের টিচার হচ্ছে, ধরো বাংলার টিচার, ইংরাজির টিচার, ঠিক আছে, সংস্কৃতের টিচার, তাদের কোশ্চেন গুলো
ওই ল্যাঙ্গুয়েজে থাকবে, ঠিক আছে। আর যারা সংস্কৃত স্টুডেন্ট কি বলেছে, আচ্ছা হ্যাঁ, সংস্কৃত যারা পড়ে তোমরা জানো এখন সংস্কৃত ওই দেবানাগরী হরফে লেখা হয় না, তো বাংলাতেই পড়ি। তো অনেকেই তো ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত পড়েছিল স্কুলে, তখন বাংলাতেই পড়েছিলাম, তো সংস্কৃতের কোশ্চেন গুলো বাংলাতেই থাকবে। তোমাদের যদি কোনো সংস্কৃতের বন্ধু থাকে বলে দেবে, তাই বলে রাখলাম। বোঝা গেল? ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, তারপর এইখানে কি বলছে, হ্যাঁ, ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মানে বিভিন্ন মিডিয়াম স্কুল আছে পশ্চিমবঙ্গে, বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, হিন্দি মিডিয়াম। তুমি কেবল একটি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে। বাংলা মিডিয়ামেই করবে তোমরা ম্যাক্সিমাম, যারা বাংলা মিডিয়ামে পড়েছো ছোট থেকে, ঠিক আছে। যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো তারা ইংলিশ মিডিয়াম স্কুলে করবে। আচ্ছা, এগুলো হলো। তো বিভিন্ন মিডিয়াম ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, বাংলা মিডিয়ামে কত ভ্যাকেন্সি, ইংলিশ মিডিয়ামে কত ভ্যাকেন্সি দেওয়া আছে, একটু পরেই দেখবো আমরা। তো 9, 10, 11, 12 এর জন্য তুমি কিন্তু একটা মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে। এটার মানে অনেকে ভেবে নেবে যে স্যার তাহলে কি এই দুটোর মধ্যে যে কোনো একটাই অ্যাপ্লাই করতে পারবো? না, দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মিডিয়ামটা একটাই যেন হয়, ঠিক আছে। বাংলা মিডিয়াম তুমি 9, 10, 11, 12 দুটোই অ্যাপ্লাই করতে বাংলা মিডিয়ামে, কোনো প্রবলেম নেই, এটা বলেছে। আচ্ছা, ওএমআর ইভালুয়েশনের পরে কি করবে বলেছে, ঠিক আছে। এবং তারপরে মেরিট লিস্ট দেওয়া হবে, বলেছে কিভাবে দেওয়া হবে। এই ক্যাটাগরি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ তোমরা দেখতে পাবে এটা ভ্যাকেন্সি দিয়েছে, আজকে কোনো ক্যাটাগরি লেখা নেই, ওটা দিয়ে দেবে পরে। এসসি এসটি কত ভ্যাকেন্সি আছে, ওবিসি কত আছে, জেনারেলে কত আছে। তো এই যে টোটাল ভ্যাকেন্সিটা দেখছো সেটা কিন্তু পরে তোমরা দেখতে পাবে। আর জেনারেলি যেটা হয়, যা ভ্যাকেন্সি থাকে তার মোটামুটি 50% ওই এসসি এসটি ওবিসি এগুলোতে থাকে, বাকি 50% জেনারেলের থাকে, ঠিক আছে। এরকম একটা আন্দাজ করে তোমরা এগোতে পারো, এর কম হয় না জেনারেলে, 50%-এর কাছাকাছি থাকে ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি। আচ্ছা, বোঝা গেল তাহলে? এই যে সাবজেক্ট ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, জেন্ডার ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। এসএসসি 2016 যে মেরিট লিস্টটা তৈরি হয়েছিল তোমরা দেখেছো, দেখবে বাংলা মিডিয়ামের জন্য একটা মেরিট লিস্ট আছে, ইংলিশ মিডিয়ামের জন্য আছে, হিন্দি মিডিয়াম, ম্যাথামেটিক্স সাবজেক্টেরই বলছি, তার 4-5টা মিডিয়ামের জন্য লিস্ট দেওয়া ছিল। প্রথমে জেনারেল থাকবে, তারপর ওবিসি, এসসি, এসটি, এইভাবে মেরিট লিস্ট দেওয়া হয়। আচ্ছা, এগুলো হলো। হ্যাঁ, পরীক্ষাটা এমসিকিউ হবে বলেই দিয়েছে। কটা করে অপশন থাকবে? 4টে করে। 4টে অপশন থাকবে, তার মধ্যে একটা ঠিক হবে, প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে। বোঝা গেল? বলো। ঠিক আছে ঋতিকা, রুমা? হ্যাঁ স্যার ঠিক আছে। তারপর দেখো এখানে আর কি আছে, ভ্যালিডিটি অফ প্যানেল, এগুলো দেখে লাভ নেই। আবার এখানে ওই যোগ্যতা দিয়ে দিয়েছে, আগেও তোমরা দেখে নিয়েছো, আরেকবার দেখে নাও তবুও। 9, 10 এর জন্য কি দরকার? অ্যাপ্লাই করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে কমপক্ষে 50% এবং বিএড দরকার। এজ লিমিট দেওয়া আছে, দেখে নাও, আর বলছি না। আর যারা আছে ওই এসসি এসটি ওবিসি, তারা যেন ছাড় পায়, তোমরা জানো 5% ছাড় পায় এই মার্কসের ক্ষেত্রে, মানে তাদের ক্ষেত্রে 45% পেলেই কাজ হয়ে যাবে। এগুলো তোমরা দেখে নেবে। আমি জেনারেলের কথা বলে দিচ্ছি, বাকি কাস্টের কথা তোমরা একটু নিজেরা দেখে নেবে। আচ্ছা, এখানে যেটা বলেছে ওই একই কথা আবার বলেছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, তার আগে যেন সমস্ত ডিগ্রি ক্লিয়ার থাকে। এজ কিভাবে ক্যালকুলেট করা হবে? 1 জানুয়ারি 2025 এই ভিত্তিতে করা হবে। আর এটা ওই 2016 ক্যান্ডিডেট কি হবে বলা আছে, এটা আর বলছি না। 11-12 এর জন্য কি? 11-12 এর ক্ষেত্রে ওই যে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশন উইথ 50% এবং বিএড এজ লিমিট দেখে নাও। একই কথা এখানেও বলেছে, যারা এসসি এসটি ওবিসি তাদের 5% ছাড় পায় এখানেতে, আর বাকি ওই একই কথা, কপি পেস্ট।
হুম, এই নোট দিয়ে ওই কথাগুলোই বলা আছে। মিডিয়াম, আচ্ছা আচ্ছা, ওই যে তুমি যেই মিডিয়ামের টিচার হতে চাও ওইটা যেন পড়ে থাকো, ওটাই বলছিল। ওটা আরেকবার দিয়ে রেখেছে, বাংলা মিডিয়ামের টিচার হতে গেলে বাংলা পড়ে থাকতে হবে। রিলেটেড ইনফরমেশন এগুলো একটু পড়ে দেখতে পারো কি কি দেওয়া আছে। ইফ এ ক্যান্ডিডেট অ্যালাউড, পরীক্ষা দিচ্ছ মানে যে তুমি জব পাবে কোন গ্যারান্টি নয়, মানে এগুলো যেমন বলা থাকে বিভিন্ন পরীক্ষায় তেমনই বলছে। ইন্টারভিউর ক্ষেত্রে টিএ ডিএ দেওয়া হয় না, সেগুলো বলে রেখেছে। হ্যাঁ, আচ্ছা এখানে ইম্পর্টেন্ট দেখো, তুমি যখন ফর্ম ফিল আপ করবে কি কি ঠিক করে দিতে হবে। তোমার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, মাধ্যমিকের সার্টিফিকেটে যেমন আছে তোমরা জানো এটাকেই কিন্তু মেন ধরা হয়। এখানে নামের বানান যা আছে সেটাই দিতে হবে, সেই মতো দেবে, ঠিকঠাক করে দেবে, এগুলো বলার কিছু নেই। আর একবার বলে দিয়েছে এখানে যে ফর্ম ফিল আপ কেয়ারফুলি করতে হবে, কারণ এডিট উইন্ডো দেওয়া হবে না, রেকটিফিকেশন করতে পারবে না। আর কি আছে এখানে, কমিশন নোটিফিকেশন, এই তো হেল্পলাইন নাম্বার দেওয়া হবে, ঠিক আছে, খুব জলদি দেওয়া হবে বলে দিয়েছে, তখন কিছু অসুবিধা হলে ফোন করে করে জেনে নেবে ওখান থেকে। দুটো জায়গা ফলো করবে যখন ফর্ম ফিল আপ করবে, দুটো জায়গা, একটা হচ্ছে এসএসসির ওয়েবসাইট আর একটা হচ্ছে এসএসসির হেল্পলাইন নাম্বার। কিছু ডাউট ওখানে জিজ্ঞেস করবে। ইউটিউব একটু কম দেখবে ওই টাইমে, ঠিক আছে, কারণ যারা ফর্ম ফিল আপ করাচ্ছে তারা ভালো বলতে পারবে কি লাগবে না লাগবে, ওখানে ফোন করে নেবে, কোনো ব্যাপার নয়। অনেকগুলো ফোন নাম্বার দেওয়া থাকে, একটা লাগলে অন্যটা ট্রাই করবে, ঠিক পেয়ে যাবে। টেন্টেটিভ দিয়েছে ডেট গুলো, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন কবে হবে দিয়েছে, কবে এন্ড হবে বলেছে, তারপরে রিটেন টেস্ট কখন হবে একটা তার ডেট বলেছে, রেজাল্ট কখন পাবলিশ হবে, যে রিটেন টেস্ট হলো তার, এটা হবে তোমার 4th উইক অফ অক্টোবর, ঠিক আছে, তখন হবে রেজাল্ট পাবলিশ। ইন্টারভিউ কখন হবে, 1st উইক থেকে 3rd উইক অফ নভেম্বর। অনেক ক্যান্ডিডেট এতদিন ইন্টারভিউ হবে। তাহলে কে বলছিলে যে স্যার ইন্টারভিউ কত টাইম পাবো, ইন্টারভিউ কি হবে, দেখো অনেক টাইম আছে। তুমি ইন্টারভিউ ক্লিয়ার করলে মানে এই 4th উইক অফ অক্টোবর তখন রেজাল্ট দিচ্ছে ইন্টারভিউ, মানে তুমি তো বুঝতে পারবে পরীক্ষা দিয়ে কেমন হয়েছে না হয়েছে। হ্যাঁ, সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ হচ্ছে নভেম্বরে, মাঝখানে তুমি 2 মাস টাইম পেয়ে যাচ্ছ। আর সবার তো একদিনে ইন্টারভিউ হবে না, হ্যাঁ, তখনও একটা টাইম পাওয়া যাবে এইভাবে। প্যানেল মানে ফাইনাল মেরিট কখন পাবলিশ করা হবে, 24শে নভেম্বর, তাই তো, 2025। লাস্ট আরেকটা কথা বলে নিই, তারপর তোমাদের কোয়ারি শুনবো। কাউন্সেলিং মানে ওই যে কাউন্সিলিং হয় কে কোন স্কুলটা নিতে চায়, সেটা আরম্ভ হবে কখন থেকে, 29শে নভেম্বর 2025। এই হচ্ছে এন্ড। আরো দুটো নোটিশ আছে দেখিয়ে দেবো, ওগুলো ভ্যাকেন্সি নোটিশ, কত ভ্যাকেন্সি আছে কোন সাবজেক্টে। এবার বলো এখন অবধি যা যা বললাম কোথাও কারো কোনো কোয়ারি আছে কিনা, ওটা একটু শুনে নিই আমি, এতক্ষণ ধরে অনেক কথা বললাম, বলতে থাকো এবার। হ্যাঁ বলো। লাবণ আছে, সুমনা মন্ডল, ঠিক আছে, প্রসূন ঘোষ, স্যার মাইক করে অন করবো, মাইক এখন অন করতে পারবে তো প্রসূন, বলে দিয়েছি করে অন করতে হবে। হ্যাঁ বলো কার কোয়ারি আছে, বলছিলে যে স্যার আপনার বলা হয়ে যাক হ্যাঁ স্যার। তারপর বলবো, হ্যাঁ স্যার। বলো। হুম হ্যাঁ বলছিলাম স্যার, আমার বিএড 2017-19-এ রেগুলারে, হুম আর পোস্ট হুম গ্রাজুয়েট আমার 17-19 এই ডিস্টেন্সে, মাঝে 1 বছর গ্যাপ মানে ড্রপ দিয়েছিলাম। মানে আমি কমপ্লিট করেছি 2020-তে। তো একসাথে আমি মানে দুটো কোর্স, একটা রেগুলার একটা ডিস্টেন্সে আর কি দেখাতে পারবো, নাকি আমার পোস্ট গ্রাজুয়েট ভ্যালিড হবে না? ও, এই ব্যাপারটা আমার না ঠিক জানা নেই, এখন হয়তো নিয়ম টিয়ম কিছু চেঞ্জ হয়েছে। আমি একটু সাজেস্ট করবো নিয়মাবলীগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় তো, গুগল করে নেবে, দেখে নেবে। কোন ওয়েবসাইটে একটু যদি বলতেন, আমার ঠিক মানে আমিও কনফিউজ। মানে মানে আমারও জানা নেই, আমি বলবো ইউটিউব আচ্ছা দেখো, কাউ মানে যারা এই ব্যাপারে অভিজ্ঞ জিজ্ঞেস করো। হ্যাঁ, ইউনিভার্সিটি আচ্ছা খোঁজ নিতে পারো, কারণ ইউনিভার্সিটির লোকজন এগুলো ভালো জানে তো, তার সমস্ত ডিগ্রি দেয়, সার্টিফিকেট বানায়, তাদের সাথে কথা বলে নিতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, বলো কার কি ডাউট আছে।
নেই তো? স্যার তাহলে হ্যাঁ বলো। স্যার একজন ব্যক্তি 9, 10, 11, 12 দুটোতেই অ্যাপ্লাই করলো, এবার সে দুটোতেই যদি পেয়ে যায়, এবার হুম। সে যদি 11, 12টা চুজ করে, তাহলে কি 9, 10 এর ভ্যাকান্সি যেটা ফাঁকা হবে সেটার জন্য কি ওয়েটিং লিস্ট বার হবে? হ্যাঁ, ওয়েটিং লিস্ট তো হবেই, এই সমস্ত গুলো লেখা আছে, কি করে ওয়েটিং লিস্ট হবে, প্যানেল হবে, সেগুলো সব লেখা ছিল গেজেটে, ওগুলো আমি আর বলিনি। ওগুলো পরে পরে তোমরা জানতে পেরে যাবে। 2016তেও দেখেছি ওয়েটিং লিস্ট বেরিয়েছিল, ইয়ে হয়েছিল, অনেকবার কাউন্সিলিং হয়েছিল, এমন ভাবেই। ঠিক আছে, ওগুলো নিয়ে এখন চিন্তা করতে হবে না। হ্যাঁ স্যার। বলো মানসী, বলো। হ্যাঁ স্যার, বলছি যে যদি একই ইয়ারে দুটো কোর্স ডিস্টেন্স মোড থেকে করা থাকে, তাহলে কি দুটো কোর্স একসাথে অ্যাপ্লিকেবল হবে? এই যে এবার তুমি মিউট করো, আমি বলছি। মানসী মিউট কর, বলছি আমি। হ্যাঁ স্যার। হুম। এই যে এই কোশ্চেনটাই পূজা একটু আগে করলো, একই উত্তর তোমাকেও দিচ্ছি। এই ব্যাপারগুলো আমার ঠিক জানা নেই, এগুলো তোমরা একটি ইউনিভার্সিটি থেকে খবর নেবে, যে ইউনিভার্সিটি থেকে করেছো সেখানে গিয়ে খবর নেবে, ডিপার্টমেন্টে গিয়ে, তারা ভালো বলতে পারবে। আমি ভুল বলতে চাই না, ঠিক আছে? আচ্ছা, আর বলো, কার কি কোয়ারি? রুমা, ঠিক আছে? দীপঙ্কর। রুমা স্যার এই বলো। নিয়ে কোশ্চেন নেই, আমার একটু পড়া নিয়ে কোশ্চেন ছিল, বলবো? আচ্ছা, ওটা একটু পরে বলবো, ওগুলো লাস্টে একদম। তাহলে আমি আর বাকি দুটো নোটিশ আলোচনা করে দিই, ঠিক আছে? এখনো পর্যন্ত দেখলাম ঠিকঠাকই তোমরা বুঝেছো, আমি খুব স্লো বলেছি, না বোঝার কিছু নেই। এবারে দেখো, 3 নাম্বার যে নোটিশটা আমি ওপেন করছি, এটা হচ্ছে তোমার ভ্যাকেন্সি দিয়েছে, দেখো। এটা একটু জুম করে দিই, দেখতে পাবে তোমরা। ও, ছোট হয়ে গেল। হ্যাঁ, দেখো। হ্যাঁ, কি দিয়েছে বলো তো এখানে? এখানে দিয়েছে, এখন যে ভ্যাকেন্সিটা দিয়েছে, কিভাবে দিয়েছে? সাবজেক্ট ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, জেন্ডার ভিত্তিক দিয়েছে 9, 10 এর জন্য। এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। বিভিন্ন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে। দেখো, কি কি মিডিয়াম আছে পশ্চিমবঙ্গে, কি কি মিডিয়াম স্কুল আছে? বাংলা মিডিয়াম, ইংরাজি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, ওড়িয়া মিডিয়াম, তেলেগু মিডিয়াম, উর্দু মিডিয়াম। এবং কি কি সাবজেক্ট আছে, দেখো কি কি সাবজেক্টের ভ্যাকেন্সি দিয়েছে এখানে। বাংলা 9, 10, ইংলিশ 9, 10, ঠিক আছে? ও সরি, আমি এটা কেন ব্যবহার করছি? বাংলা 9, 10, ইংলিশ 9, 10, হিন্দি 9, 10, উর্দু, সাঁওতালি, নেপালি, ওড়িয়া, তেলেগু। ভ্যাকেন্সি গুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, সব মিডিয়াম স্কুল তো বেশি বেশি নেই, তাই ভ্যাকেন্সি কম আছে। যেমন বাংলা মিডিয়াম স্কুলে যেখানে বাংলা পড়ানো হবে, ওড়িয়া মিডিয়াম স্কুলে সেখানে কি দরকার বাংলা, ওই জন্য এখানে নেই কিছু। তেলেগু মিডিয়াম স্কুলে হয়তো একটা আধটা টিচার লাগবে, এরকম করে করে দেওয়া আছে, দেখো বিভিন্ন সাবজেক্টে। আমাদের যেটা সাবজেক্ট আমরা ওটা নিয়ে কথা বলি, ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স 9, 10। ম্যাথামেটিক্স 9, 10 এ বাংলা মিডিয়ামের গল্পটা দেখো। বাংলা মিডিয়ামে মেল ফিমেল মিলিয়ে এই জায়গাটাতে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারবে। আর এই জায়গাটা অনলি ফিমেল, ঠিক আছে? এরকম আমি একটা জায়গায় ফর্ম ফিল আপে দেখেছিলাম উত্তরপ্রদেশে, ওখানে যেমন ভ্যাকেন্সিটা এইভাবে ছিল যে টোটাল ভ্যাকেন্সি আর অনলি ফিমেল। যখন ফর্ম ফিল আপ করছিলাম, জানতে চাইছিল যে তুমি কোনটাই অ্যাপ্লাই করতে চাও, এইটাই নাকি এইটাই। হয়তো এখানেও তেমন কিছু থাকতে পারে, আমি নিশ্চিত নই, কিন্তু হতে পারে। আর যদি কিছু না বলা থাকে তাহলে তো ঠিক আছে। স্যার, বলো। 50% মতো প্রায় 1100 ভ্যাকেন্সি ফিমেল আর 2300 হচ্ছে মেল ফিমেল। আমি বলছি ফিমেলের তো প্রায় 45% মতো হয়ে যাচ্ছে, এটা অনেক বেশি, তাই বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, এবার এখানেও তো ফিমেলদের দেখো, আমি একটা এবার কথাটা বলি, তোমরা একটু পরে বলবে, আমি বলে নিই। হ্যাঁ, এবার হচ্ছে এই যে এখানে ভ্যাকেন্সিটা দেখছো না, মেল ফিমেল মিলিয়ে, এটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি। এই যে বলেছে পরে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেবে, তার মানে এর মধ্যে এসসি, এসটি, ওবিসি, জেনারেল সমস্ত কিছু থাকবে। তো আমি বলছি যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কত সিট থাকছে, এবং যারা মেল
ঠিক আছে, জেনারেল মেল যারা, তাদের তো এই জায়গাটা থাকছে, তাদের জন্য সিট থাকছে কত, তাদের ক্ষেত্রে হচ্ছে 50% মোটামুটি ধরো 1100 মতো সিট থাকছে 9-10 এর ক্ষেত্রে। মাদ্রাসায় কত ছিল 9-10-এ? 98টা ছিল ওই জেনারেল, মানে মেল ফিমেল মিলিয়ে, আর অনলি ফিমেল তাদের জন্য ছিল 6টা, আলাদা করে 6টা দেওয়া ছিল। মানে বাংলা মিডিয়ামে বলছি, বাংলা মিডিয়ামে টোটাল ভ্যাকেন্সি ছিল 104, আর মাদ্রাসায় যেহেতু উর্দু মিডিয়াম আছে ওখানে আরো 7টা ছিল, টোটাল 111টা ভ্যাকেন্সি ছিল 9-10-এ। যাই হোক, তো কম্পেয়ার যদি করি আমরা, এখানে 9-10-এ ছিল 98টা, এটা ওপেন টু মেল ফিমেল অল। এখানে কত হচ্ছে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট, আমি তার কথা বলছি, জেনারেল ক্যান্ডিডেট কত পাচ্ছ, প্রায় 1100 পাচ্ছ, মানে এর প্রায় 11 গুণ সিট এখানে আছে। আর ফিমেলদের ক্ষেত্রেও দেখো এখানে অনেকটাই বেশি, ফিমেলটা তো কম্পেয়ারই করা যায় না, মেলটা তবুও ঠিক আছে, একটা কত টাইমস বলছি। ঠিক আছে, তাহলে এবার কি কোয়ারি আছে বলো এখানে। আর তোমরা যারা তোমাদের মধ্যে যারা ধরো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছো ছোটবেলায়, বলছো যে স্যার ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই করবো, সেটা দেখে ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যাথামেটিক্স 9-10-এ কত আছে, দুটো মেল ফিমেল দিয়ে, আর ফিমেলদের নেই। হিন্দি মিডিয়াম যদি কেউ হয়ে থাকো তোমাদের মধ্যে, এইটা, কেউ যদি তোমরা নেপালি মিডিয়াম টিচার হতে চাও, তাদের ক্ষেত্রে দেখো 9-10-এ ম্যাথে এই আছে, ওড়িয়াতে কিছু নেই, ব্ল্যাঙ্ক, তেলেগুতে আছে, উর্দু মিডিয়ামে আছে। ঠিক আছে, স্যার এই হচ্ছে গল্প। স্যার 2016-তে ভ্যাকেন্সি কত ছিল ওটা জানতে পারছি না, ওটা কিভাবে জানবো, ম্যাথের ভ্যাকেন্সি কত ওটা ছিল আমিও 9-10-এ? ওটা 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 আমিও জানি না ঠিক, বুঝতে পারছো। এবার তখন পুরোনো নোটিশ গুলো ওয়েবসাইটে তো থাকে না, অনেকদিন হয়ে গেলে সেগুলো আস্তে আস্তে চলে যায়, ঠিক আছে, ডিলিট না হয়ে যায়, তাহলে ডিলিট করে দেয়, যাই হোক। তাহলে স্যার বোঝা যেত নতুন ভ্যাকেন্সিটা কত, তাহলে বোঝা যেত, মানে না হলে তো পুরোনো অনেকটাই পেয়ে যাবে ওইটাই। হ্যাঁ না স্যার, না ওটা না, আমার ব্যাপারটা বলছি, আমি উত্তরটা দিচ্ছি এবারে। এই যে নতুন ভ্যাকেন্সি কত আছে, সেটা তোমরা কিন্তু প্রেস কনফারেন্সে জানতে পেরেছিলে, অতিরিক্ত আরো এত ভ্যাকেন্সি অ্যাড হয়েছে। এই যে ভ্যাকেন্সিটা তোমরা দেখছো না, টোটাল ভ্যাকেন্সি, এইটার মধ্যে কিন্তু সমস্তটা ইনক্লুড করা আছে, পুরনো যারা ছিল তাদের যা ভ্যাকেন্সি ছিল সেটাও আছে, এবং এক্সট্রা যে ভ্যাকেন্সি গুলো বলেছিল, হ্যাঁ, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ওভারঅল ভ্যাকেন্সি, তথ্যটা তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। বলেছিল যে 9-10-এ এত পরিমাণ ভ্যাকেন্সি, 11-12-এ আরো এত পরিমাণ ভ্যাকেন্সি অ্যাড করা আছে। হ্যাঁ স্যার ওইটা বুঝতে পেরেছি না, অনলি ম্যাথমেটিক্সে আগে 9-10 16 সালে কত ছিল আর এখন তাহলে কত ছিল জানলে বোঝা যেত। হ্যাঁ হ্যাঁ, দেখো ভ্যাকেন্সি যখন ইনক্রিজ করেছে অনেকটাই সিট বেড়েছে, এইটুকু বোঝা যাচ্ছে। বলো নূরজাহান, বলো। যে আমি একটা ভিডিওর কমেন্টে দেখেছিলাম যে আগে 9-10 এর ম্যাথামেটিক্স এর ভ্যাকেন্সি ওখানে মানে 1500 মতো ছিল, এরকম আমি দেখেছি, কতটা ঠিক জানি না। তো হতে পারে, তাও তো বলছি, দেখো না প্রায় 1000-এর কাছাকাছি সিট তো বেড়েছে এখানে, ঠিক আছে। আর কি কি সাবজেক্ট আছে এখানে দেখো, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে। 9-10-এ সাবজেক্ট কম থাকে, মানে 11-12-এ অনেক রকম সাবজেক্ট থাকে। এবার আমি 11-12-এ চলে যাচ্ছি, 9-10 নিয়ে আর কারো কোনো মানে কোয়ারি থাকলে বলতে পারো, ঠিক আছে। অর্পিতা, ঋতিকা, আমি দেখতে পাচ্ছি না কারা এখানে আছো, আমি তো মানে স্ক্রিনে আছি, যদি কেউ থাকো বলো, রিপ্লাই করবে বুঝতে পারলে কিনা, ঠিক আছে। তারপর দেখো চলে যাচ্ছি 11-12-এ। 11-12-এর ফাইলটা ওপেন করলাম, হ্যাঁ এইটা একটু জুম করে দিই, ঠিক আছে। দেখো এইখানে কি দিয়েছে, একই গল্প, সাবজেক্ট ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, জেন্ডার ভিত্তিক, অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 ফর সেকেন্ড এসএলএসটি, ওই মধ্যশিক্ষা পর্ষদ যা তথ্য দিয়েছে তার ভিত্তিতে। এখানে কি কি মিডিয়াম আছে দেখো, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, উর্দু মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ওড়িয়া মিডিয়াম, সান্তালি মিডিয়াম, তেলেগু মিডিয়াম। এখানে কি কি সাবজেক্ট আছে, প্রচুর আছে, অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি,
অ্যানথ্রোপোলজি, তাই তো, এটা অ্যানথ্রোপোলজি হবে। অ্যারাবিক আছে, বাংলা আছে, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, কমার্স আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ইভিএস, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, আরো প্রচুর প্রচুর আছে, দেখো আর বলছি না। ম্যাথামেটিক্স, পিজি, ম্যাথামেটিক্স 11-12, দেখো বাংলা মিডিয়ামে কত আছে, 617। ঠিক আছে, কোথায়, মেল ফিমেল মিলিয়ে, এটা তার মানে ওপেন টু অল। আর এটা অনলি ফিমেল, 121টা ভ্যাকেন্সি 11-12-এ। একটু আমি কম্পেয়ার করতে চাই, যদি এইটার 50%ও জেনারেল পাই, বাকি 50% এসসি এসটি ওবিসি যদি থাকে, তাহলে প্রায় তোমার 300+ হচ্ছে 11-12-এ ভ্যাকেন্সি, জেনারেল জেনারেল কাস্টের কথা বলছি। ঠিক আছে, একটু কম্পেয়ার করা যাক। মাদ্রাসা 11-12-এ ম্যাথে ছিল ভ্যাকেন্সি 11 থেকে 12টা মতো, তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রায় 25 গুণ। ঠিক আছে, আচ্ছা এটা হলো। আর তোমাদের মধ্যে যদি কেউ ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার হতে চাও ম্যাথামেটিক্সের 11-12-এ, তাহলে কটা পাচ্ছ, মেল ফিমেল মিলিয়ে 7টা, সেখানেও কাস্ট থাকবে, এসসি এসটি ওবিসি বাদ যাবে, তাহলে ধরো 3-4টে পাবে জেনারেল যারা আছো, আর ফিমেল হলে 3টে। বাকি ওড়িয়াতে কিছু নেই, সান্তালিতে কিছু নেই, তেলেগুতে কিছু নেই, উর্দুতে আছে অল্প, নেপালি আছে, নেপালিতে ফিমেল নেই, হিন্দি মিডিয়াম, এই। আর কি কি সাবজেক্ট আছে দেখতে পারো, মিউজিক আছে, নিউট্রিশন আছে, এখানে সমস্ত সাবজেক্টেই ভালো ভ্যাকেন্সি আছে, মানে 11-12-এ বলছি, মাদ্রাসার তুলনায় ভ্যাকেন্সি ভালো আছে এখানে, হবেই, কারণ মাদ্রাসার স্কুল কম থাকে, এসএসসি তে স্কুল বেশি থাকে। স্ট্যাটিস্টিক্স, উর্দু, এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হলো। আচ্ছা, এই পিডিএফ এ কোনো কোয়ারি আছে কারোর, বলো, না হলে এবার আমি পিডিএফ গুলো দেখানো বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে এবারে, বলো এবার কার কি কোয়ারি আছে বলো। লাস্ট আধ ঘন্টা তোমাদের জন্য রাখছি। স্যার একটা কোয়ারি আছে, এটা এটা নিয়ে আজকে সারাদিন বন্ধুরা আলোচনা করছিলাম, গুরুতর সমস্যা, যেটা হলো বলো। আহ, যে গেজেটটা পাবলিশ করা হয়েছে, মানে এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, বাট যতটা মনে হচ্ছে ভ্যাকেন্সি আছে, অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি তো অনেক কম, যদি কিনা নতুনদের পাওয়া তো খুবই চাপের হয়ে যাবে, যদি কিনা পুরনোরা 90% বা 95% পেয়ে যায়, তাহলে তো ভ্যাকেন্সিটা খুবই কম। মানে এই ব্যাপারটা আমি জানতে চাই, কারণ 10 পেয়ে গেলে বা মনে করুন 11-12-এও কেউ যদি বসতে চায়, নতুন ছেলে কেউই তো পাবে না, কারণ 9-10-এর তো সবাই ইন্টারভিউতে যাবে। এই ব্যাপারটা আমি বলতে চাইছিলাম, মানে পুরোনো 9-10-এর ভ্যাকেন্সি, মানে 2016-র ভ্যাকেন্সি যদি বাদ দিয়ে দেওয়া হয়, কারণ যেভাবে গেজেটটা পাবলিশ করেছে, তো 13-14 ডিফারেন্স তো আরামসে হয়ে যাবে, রিটিনে তো এই ডিফারেন্সটা কভার করা তো খুবই অসুবিধার, মনে হয় নতুন কারোর পক্ষে 13-14 ডিফারেন্সটাকে তো মেকআপ দেওয়া তো অসম্ভব একটা ব্যাপার, মানে খুব রেয়ার, মানে খুব হাতে গোনা কয়েকজন ছাড়া সম্ভবই নয়। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে তো নতুন ছেলে তো মানে কটা সিটের জন্য লড়ছে, মানে আমি এটাই বলতে চাইছি, মানে এই ব্যাপারটা তো খুবই ক্রিটিক্যাল সমস্যা। আচ্ছা, এবার আমি বলি, তুমি যে কথাটা বললে, আমি আজকে এই ভিডিওটার প্রথমে যেটা আলোচনা করেছিলাম, ইন্টারভিউতে আগে ডাক পেতে হবে। ইন্টারভিউতে কিভাবে ডাক পাওয়া যাবে সেটা কিন্তু বলা আছে। ইন্টারভিউ লিস্ট কিভাবে তৈরি করা হবে, রিটিনে প্রাপ্ত নাম্বার এবং একাডেমিক স্কোর, মানে ওই যে 10 নাম্বার একাডেমিকে তোমার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের 10 নাম্বার, এই 60+10 70-এর উপর ভিত্তি করে ইন্টারভিউয়ের লিস্ট দেখা হবে। তাহলে আগে তোমাকে ইন্টারভিউতে ডাক পেতে হবে, তারপর তো তোমার টিচিং এর এক্সপিরিয়েন্সটা কাজে আসবে, তাই না? এটা বুঝতে পারছো?
আগে তো তোমাকে এই ধাপটা হ্যাঁ। পেরোতে হবে, হ্যাঁ, বুঝতে পারছি। তারপর মানে স্যার ওই 10 নম্বরটা নিয়ে তুমি ভাববে। স্যার স্যার 60 নম্বরের পরীক্ষায় আমরা যদি 40 পাই, আর ওরা যদি 30 কেন 28 পেলেও তো সেই মানে একই ব্যাপার, এটাই বলতে চাইছি। না, ওখানে দেখো ব্যাপারটা হচ্ছে পার্থক্যটা তো হবে, রিটিনে তো পার্থক্য হবে অনেক নাম্বারের, ঠিক আছে? রিটিন এবং ওই হচ্ছে একাডেমিক, এই যে 60+10 70 নাম্বার আছে, প্রথমে এইটা দেখা হবে, এর ভিত্তিতে কাট অফ তৈরি হবে এবং তার 1.6 টাইমস ক্যান্ডিডেটকে ডাকা হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে যারা প্রথম ধাপে হ্যাঁ এগিয়ে আছে অনেকটা। স্যার, ওই 1.6 মানেই তো ওটাই তো আসল গল্প। ওই যে 10 মানে 100 জনে 160 জনকে তো ডাকা হবে, মানে তো 9-10 এর ম্যাক্সিমামটাই ডাক পেয়ে গেলেই তো চাকরি পেয়ে যাবে সবাই, কারণ ওরা তো স্যার, অনেকটাই, আমি এটাই বলতে চাইছি, মানে 100 আচ্ছা 1.6 আচ্ছা, মানে তো অনেকটাই ডাক পাবে, এটাই বলছি। না স্যার তুমি আমার এখানে একটা কথা আমি, না আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। এইখানে যে ব্যাপারটা আমি বুঝতে পারছি, তোমাকে এইখানে না ওই বর্ডার লাইনে থাকলে হবে না, তোমাকে যদি এখানে জব পেতে হয়, যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তোমায় কিন্তু অনেক উপরে থাকতে হবে তখন, মানে তুমি এটাই এগুলোকে বলতে চাইছি স্যার, মানে অনেক তোমাকে বিশাল ভালো রেজাল্ট পরীক্ষা দিতে করতে হবে, হবে। মানে একদমই তাই, এক্সট্রাঅর্ডিনারি যেমন রেজাল্ট করতে হবে, না হলে চাকরি হবেই না, হবেই না, বুঝতে পারছি যেটা। একদমই তাই, একদম মানে সহজ, একদমই মানে তাই। সিম্পল লজিক, 13-14 ডিফারেন্স আরামসে হবে, মানে 13-14 ডিফারেন্স আরামসে হচ্ছে ওদের সাথে, ওইটা তো কভার করা বেস্ট চাপের। চ্যালেঞ্জটা ওখানেই থাকবে, বুঝতে পারছো? মানে জিনিসটা অনেকটা মাদ্রাসা এক্সামের মতো, মাদ্রাসা এক্সাম যেমন কম ভ্যাকেন্সিতে পরীক্ষা হয়েছিল, তাই ওখানে কিন্তু অনেক অনেক নাম্বার পেতে হয়েছিল, ঠিক আছে? নেগেটিভ ছিল আমি কথাটা বলছি, ঠিক আছে, তবুও ওখানে কিন্তু এক্সট্রা অর্ডিনারি পরীক্ষা দিতে হয়েছিল, তোমরা এটা নিশ্চয়ই জানো। তবেই ওখানে যারা এক্সট্রা অর্ডিনারি পরীক্ষা দিয়েছে, তারাই কিন্তু ওখানে মানে মোটামুটি ইন্টারভিউ অব্দি গেছে, বোঝা গেল? এখানে এখানে লেভেলটা আরেকটু বাড়াতে হবে, ওই লেভেলেরই কিন্তু আরেকটু বাড়াতে হবে। মানে ওই আগে যেমন হতো যে বর্ডার লাইনে থাকলেও জবটা পেয়ে যাবে, এখানে কিন্তু ওই জিনিসটা আর হবে না, চান্সটা কমে যাচ্ছে। স্যার এখানে বর্ডার ওই লাইনে থাকলে 9-10 যা দেখছি হিসাব করে ওইসব 1200-1300 সিটের মধ্যেই লড়াই হবে নতুনদের, মানে অনেক কম্পিটিশন ফ্রি হাই হবে, কম্পিটিশন ফ্রি হাই কম্পিটিশনই হবে, একদমই তাই, মানে অত কম্পিটিশনকে ভ্যাকেন্সি ভয় দেখে পেলে লাভ হবে না। নেই তো, মানে না ভ্যাকেন্সি না আলটিমেট যে আমাদের জন্য নয় অ্যাকচুয়ালি। না 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 না। আর দেখো আরেকটা কথা বলছি, মানে নতুনদের জন্য যে ভ্যাকেন্সিটা আছে সেখানে তো নতুনরাও পাবে কিছু, এমনটা নয় যে পাবে না কেউ, ঠিক আছে? যা ভ্যাকেন্সি আছে সেগুলো তো ফিল আপ হবে, তার মানে কেউ না কেউ তো পাবেই ওটাতে, তাই না? 1200 ভ্যাকেন্সি যদি থাকে নতুনদের জন্য, সেখানে 1200 জন তো পাবে, মানে সেই 1200 জনের মধ্যে তোমায় যদি ঢুকতে হয়, এক্সট্রা অর্ডিনারি হতে হবে। ওই টুকটাক করে পড়বো স্যার মোটামুটি, এইভাবে কিন্তু হবে না, খুব ভালোভাবে মানে পড়তে স্যার হবে, প্রস্তুতি নিতে হবে। একটা জিনিস আমি বুঝলাম স্যার, 9-10 মানে টোটাল 1100 ফিমেলদের, মানে ওটা তো রিজার্ভেশন 1100 জন, মানে আপনি ভেবে দেখুন না, মারাত্মক বেশি, মানে এটা যেখানে 11-12 100 জন 600 জন, মানে 11-12 1100 জন ফিমেল, মানে অনেক বেশি। হুম, আমি একটা কথা বলছি, দেখো যেটা আছে সেটা ভেবেই এগোতে হবে, ওগুলো তো কিছু করার নেই। এই যে ফিমেলরা এত সুবিধা পাচ্ছে, হ্যাঁ ফিমেলদের ক্ষেত্রে একটু সুবিধা হবে, কারণ তাদের লড়াইটা ফিমেলদের সঙ্গে হচ্ছে। আর তুমি যেহেতু মেল ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট, বা তুমি তোমার কিছু আছে কিনা আমি জানি না, কাস্ট আছে কিনা, যাই হোক না কেন, তোমায় ভাবতে হবে তোমার জন্য এইটুকু আছে, তোমাকে এতে লড়তে হবে, বাকিগুলো নিয়ে ভেবে লাভ নেই। যেমন আমরা এসসি এসটি ওবিসি এগুলো নিয়ে অনেকে লড়াই করি, এদের এতগুলো সিট আছে, এদের কাট অফ কম হয়, আমাদেরকে কিন্তু জেনারেলের যা সিট আছে জেনারেলে লড়তে হবে, যারা জেনারেল ক্যাটাগরি। তাই মানে এই সময় আমি একটা কথা বলতে চাই সবাইকে, যে তোমরা এগুলো নিয়ে এখন বেশি ভেবো না, তোমার হাতে যেটা আছে সেটা করো, প্রিপারেশনটা খুব হাই লেভেলে রাখো। মানে এটা ভাববে যে মানে তুমি যেই টাইমটা এই সমালোচনা করে বা হোয়াটসঅ্যাপ ফেসবুক করে নষ্ট করছো, সেই টাইমে কেউ পড়ছে, প্র্যাকটিস করছে, প্রস্তুতি নিচ্ছে, মানে তোমার থেকে এগিয়ে যাচ্ছে। এবং নতুন ক্যান্ডিডেট তারাও তারাও তো পড়াশোনা করছে, লড়াইটা নতুনদের মধ্যেও তো হবে, পুরনো পুরনো নতুন নতুন সবই হবে, কম্পিটিশন হবে, মোট কথা জিনিসটা কঠিন, কিন্তু অসম্ভব তা নয়, তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। শুধুমাত্র যে স্যার
আপনার ব্যাচ নিয়ে নিলাম, এই নোট দেখে নিলাম, ওই নোট দেখে নিলাম, এগুলো করলেই হয়ে যাবে। তো এরকম ভাবনা রাখা চলবে না। আমার ব্যাচ তো আছেই, তোমাকে নিজে আরো অতিরিক্ত টাইম দিতে হবে, প্র্যাকটিস নিজেকে প্রচুর প্রচুর করতে হবে। আমি যদি ক্লাসে 100টা অঙ্ক করাই, তোমাকে নিজের থেকে 1000টা অঙ্ক নিজের থেকে করতে হবে, নিজের থেকে। কেউ করে দিলে নয়, স্যার এটা করে পাঠিয়ে দিন, আমি তো করে দেবো, উপকারটা আমার হবে। কিন্তু তুমি নিজে হাতে যদি 2টো অঙ্ক করতে পারো, তুমি কিন্তু আস্তে আস্তে কনফিডেন্স পাবে যে আমি তো করতে পারছি। এইভাবে কনফিডেন্স হয়। আচ্ছা, এগুলো হলো। এরপর আর কি কি বলতে চাইছো বলো, আর কি কোয়ারি আছে? স্যার আমি বলছিলাম কি যে স্যার এখন যদি নেগেটিভ মার্কিং না থাকে তাহলে তো আমাদের কোশ্চেন মানে মক টেস্ট গুলো দেওয়ার অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে, কারণ এখন আন্দাজেও ঠিক মারা মারা জায়গা চলে এসছে। তো স্যার তো এবার একদমই তাই। এবার আমি একটা কথা বলছি, দেখো আমি এবার একটা কথা বলছি, ঠিক আছে? আমি যে মক টেস্ট গুলো বানিয়েছিলাম, ওগুলো তো মাদ্রাসা রিলেটেড বানিয়েছিলাম, তখন নেগেটিভ ছিল, দিয়েছি। এবার এখন তো আর ওগুলো চেঞ্জ করা পসিবল নয়, নেগেটিভ গুলো ইয়ে করে করে। মক টেস্ট যা আপলোড করা আছে ওগুলো তোমরা দাও, ঠিক আছে? আগে নেগেটিভে যত বাদ যাচ্ছিল ওগুলো তোমরা ধরবে না, নিজের থেকে ক্যালকুলেট করবে যে হ্যাঁ আমি এতগুলোই করেছি, আমার এতগুলো ঠিক হয়েছে, নম্বরটা নিজে অ্যাড করে নেবো ওখানে যে আমার এত হচ্ছে। আর আরেকটা কথা, এখন যে এক্সাম প্যাটার্নটা হয়েছে 60টা কোশ্চেনের পরীক্ষা, তোমরা হয়তো অনেকে বলবে যে স্যার আপনার নতুন মক কোথায়, নতুন মক চাই। আজকেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর কোশ্চেন বানাতে টাইম লাগে। এত জলদি কিছু হবে না, আমাকে একটু টাইম দিতে হবে। আমি চেষ্টা করব কয়েকটা নতুন মক দেওয়ার, গ্যারেন্টি দিতে পারছি না। তবে মকের উদ্দেশ্য কি? টাইম ম্যানেজমেন্ট, স্পিড বাড়ানো, কোশ্চেন প্র্যাকটিস, এটা মকের উদ্দেশ্য হয়, ঠিক আছে? তোমরা যখন হিউজ কোশ্চেন দেখছো চোখে, তখন তোমাদের কিন্তু অনেক উত্তর মুখস্থ হয়ে যাবে। তাই আমি বলবো যে মকগুলো দেওয়া আছে ওগুলো দিতে থাকো, কারণ ওখানে প্রচুর প্রচুর কোশ্চেন আছে। মাদ্রাসায় 90 নম্বরের পরীক্ষা হয়েছিল, তাহলে 90টা করে কোশ্চেন তোমার প্র্যাকটিস হবে ওই সেটগুলো অ্যাটেম্প্ট করলে, বোঝা গেল? তাই এগুলোর পিছনে ছোট না যে স্যার 60টা কোশ্চেনের পরীক্ষা হবে, আমাকে এক্ষুনি 60টা কোশ্চেনের প্র্যাকটিস সেট দিন, এক্ষুনি এগুলো দিন ওগুলো দিন। যেগুলো আছে সেগুলো কমপ্লিট করো। মক টেস্টে টোটাল তোমরা যা কোশ্চেন দেখতে পাবে সেগুলো প্র্যাকটিস করলে তোমার কত কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষা দিতে দিতে দেখবে কত কোশ্চেনের উত্তর মুখস্থ হয়ে গেছে। এবং মকে তো হয় না, রিপিট হতে পারে, কোশ্চেন রিপিট হতে হয়। আমি অত কোশ্চেন কোথায় পাবো, কিছু কোশ্চেন রিপিটও হতে পারে। এবং ওইভাবে দেখতে দেখতে এমন ভাবে তোমার চোখে গেঁথে যাবে উত্তরগুলো, হলে যেদিন যাবে দেখবে সেই জিনিসটাই হবে। মাদ্রাসা পরীক্ষা অনেকেই দিয়েছো, সবাই হয়তো সিলেকশন হয়নি, ঠিক আছে, কিন্তু হলের এক্সপিরিয়েন্স দেখেছো, পরীক্ষার কোশ্চেন দেখেছো, এবং দেখেছো গিয়ে পরীক্ষা শুরু হলো আর শেষ হয়ে গেল, ঠিক আছে? অফলাইনে পরীক্ষা হলো, 90টা কোশ্চেন 90 মিনিট, মানে পার কোশ্চেন 1 মিনিট করে পেয়েছিলে। তারই মধ্যে সলভ করতে হবে, ওএমআর ফিল করতে হবে। তাহলে তুমিই বলো, তোমার যদি অনেক উত্তর জানা না থাকে তাহলে উত্তর করতে পারবে না? মাদ্রাসা পরীক্ষার কোশ্চেন তোমরা দেখেছো, 90টা কোশ্চেনের মধ্যে 40 থেকে 50টা কোশ্চেন ছিল হুবহু একদম, যেগুলো উত্তর মুখস্থ, মুখস্থ টাইপের প্রবলেম, যেগুলো আমি বলি মুখস্থ প্রবলেম, ওরকম ছিল। আর বাকি তো কিছু নতুন প্রবলেম থাকে যে কোনো পরীক্ষায়। কিছু থাকে চেনা প্রবলেম, চেনা প্রবলেম মানে তথ্যও মিলে যায়, মানে ডেটা চেঞ্জ করে না, অ্যাজ ইট ইজ তুলে দেয়, বা কিছু ডেটা মডিফাই করে ওই টাইপের প্রবলেম দিয়ে দিল। তাই আমি বারবার যখন প্র্যাকটিস করাতাম টাইপের উপর জোর দিতাম। তোমরা দেখেছো নিশ্চয়ই যে এই চ্যাপ্টার থেকে কি কি টাইপের কোশ্চেন হতে পারে, টাইপটা দরকার। এই টাইপের প্রবলেম দিলে তুমি যেন করতে পারো। তাই তুমি ওই তথ্যের পেছনে ছোট না, স্যার আপনার খাতার থেকে, আপনি খাতায় তো A+IB করিয়েছিলেন আর পরীক্ষায় দিয়েছে C+ID, এইটুকু সেন্স তো তোমার তৈরি হতে হবে। তুমি যদি এখানে এসে বাচ্চাদের মতো বলো স্যার মাধ্যমিকের মতো আমাকে একদম হুবহু লেখাটা দিয়ে দিতে হবে, তাহলে তো হবে না, ঠিক আছে? এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। স্পিড মানে এক্সট্রিম স্পিড হতে হবে। এই যে 60 নম্বরের পরীক্ষা এখানে হবে বলছে, আমরা যদি প্রিভিয়াস মানে প্যাটার্ন গুলো লক্ষ্য করি, মাদ্রাসার প্যাটার্ন বা পুরোনো এসএসসির প্যাটার্ন যাই লক্ষ্য করি, পার কোশ্চেন 1 মিনিটের বেশি পাওয়া যায় না। তাহলে এখানে ধরো 60টা কোশ্চেনে 60 মিনিট মানে 1 ঘন্টা, যেটা 2016-তে হয়েছিল 55টা কোশ্চেন 60 মিনিট ছিল, 5 মিনিট তবু বেশি ছিল। এখানে 60টা কোশ্চেনে 60 মিনিটই পাবে ম্যাক্সিমাম। এভাবেই দেওয়া আছে, দেখো 1 ঘন্টার পরীক্ষা। কারণ আমরা দেখেছি যখন পরীক্ষাগুলো হয় না, 30-এর ইন্টিপিল হয়, এই ইন্টিপিল বলছি, ইন্টিজার থেকে মাল্টিপল, এই কি বলতে যাচ্ছিলাম, 30-এর কি হবে ওটা, ইন্টিপিল, ইন্টিজার আর মাল্টিপল বলতে কি গোলমাল হয়ে গেল, মাল্টিপল হবে। 30-এর মাল্টিপল দেখেছো পরীক্ষাগুলো কি হয়, 1 ঘন্টার হয়, না হলে 90 মিনিটের হয়, না হলে 120 মিনিটের হয়, এইভাবে হয়, 30-এর মাল্টিপল হয়। তো এক্সপেক্ট করতে পারো এখানে 1 ঘন্টা টাইম থাকবে, তাহলে বুঝতেই পারছো 1 ঘন্টায় কি পরীক্ষা দেবে তুমি।
হলে ঢুকবে, চোখের নিমেষে 1 ঘন্টা কেটে যাবে। তার মাঝে তোমায় মানে কোশ্চেনের আনসার করতে হবে, ওএমআর ফিল করতে হবে। আর তুমি দেখা মাত্র তো সমস্ত প্রবলেম করতে পারবে না, তোমাকে তো ভাবতে হবে, পড়তে হবে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে বলছি, ম্যাথামেটিক্স এর কোশ্চেন এরকম নয় যে দেখলে হয়ে গেল, দেখলে হয়ে গেল। পেন চালাতে হয় কিছু কিছু প্রবলেমে, আর কোশ্চেনটা পড়ে মানেটা বোঝারও টাইম লাগে। ঠিক আছে, ঘুরিয়ে দিলে, কোশ্চেন ঘুরিয়ে দিলে সেটাও বুঝতে হবে। হ্যাঁ, ওএমআর ফিল করতে হবে। পরীক্ষার দিন যিনি গার্ড দেবেন সিগনেচার করাবেন তোমার, এখানে সিগনেচার করো, ওখানে সিগনেচার করো। তো সবকিছু মিলিয়ে ওখান থেকে আরো তুমি 5 থেকে 10 মিনিট বাদ দিয়ে দাও। হলের একটা ডিস্টারবেন্স আছে, তোমার গিয়ে হলে গিয়ে কনসেন্ট্রেশন আসতে একটু টাইম লাগে। ঠিক আছে, একটা নতুন পরিবেশে পরীক্ষা দিচ্ছ, নতুন হলে গিয়ে পরীক্ষা দিচ্ছ, ধাতস্থ হতেই 5-10 মিনিট লেগে যায়। তারপর ধীরে ধীরে তোমার স্পিডটা লাস্টের দিকে স্পিডটা বাড়তে আরম্ভ করে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে দেখা যাচ্ছে ভালো করে পরীক্ষা দিয়ে ভালো স্কোর করতে গেলে, ওএমআর ফিল করতে গেলে তোমাকে 60 মিনিটই নেওয়া চলবে না পরীক্ষার জন্য। তোমাকে টাইম বাঁচাতে হবে, টাইম কমাতে হবে। পরীক্ষার টাইমটা 60টা কোশ্চেন আমি যেন 40 থেকে 45 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারি, এটা টার্গেট। এর থেকে 5 মিনিটের জন্য বেশি না হয়, ম্যাক্সিমাম 45 মিনিট, কারণ ওএমআরটাও ফিল করতে হবে। আমি সাজেস্ট করব একটা করে প্রবলেম হয়ে গেলে ফিল করতে পারো, অথবা যদি তোমার মনে হচ্ছে ওটা নিজে হলে গিয়ে নিজে ঠিক করবে। যদি মনে হচ্ছে যে না আমি 30টা কোশ্চেন করব, দিয়ে করার পরে বাকিগুলো স্টপ করে ইয়ে করে দেবো, ওএমআর ফিল করে দেবো। কারণ ওএমআরটাই হচ্ছে তোমার মেন। তুমি কোশ্চেনে কি করে এলে, ওএমআর কিছু ফিল করলে না, তো পরীক্ষার তো কোনো ভ্যালুই থাকলো না। ঠিক আছে, কাজেই এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল হতে হবে এই ব্যাপারে। তাহলে 40 থেকে 45 মিনিটের মধ্যে 60টা কোশ্চেন মানে পড়তেও হবে। অনেকে কোশ্চেন পেপার পড়তেই টাইম পায় না লাস্ট অব্দি, যে স্যার আমি কোশ্চেন গুলো দেখারই টাইম পেলাম না, পরীক্ষা শেষ হয়ে গেল। বোঝা গেল? দেখবে উত্তর করবে, দেখবে উত্তর করবে, এরকম হতে হবে। আর হ্যাঁ, স্যার আমাকে 60-60ই পেতে হবে, 60-60 কি আমি পেতে পারি? পরীক্ষায়, কোনো পরীক্ষাতে কেউ সমস্ত কোশ্চেন করতে পারে না। ঠিক আছে, কিছু থাকবে কমন, কিছু আনকমন থাকবে। তোমাকে চেষ্টা করতে হবে কি, তুমি যতটা উত্তর করছো কারেক্ট করতে হবে, অ্যাকিউরেসি বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে। তোমরা তপনের কথা শুনলে, কম্পিটিশন এখানে হাই, এখানে ভুলের কোনো জায়গাই নাই। ঠিক আছে, প্রচুর অ্যাকিউরেট হতে হবে। আর তুমি ভাবছো যে স্যার নেগেটিভ নেই, আন্দাজে মারবো। তোমরা দেখেছো মানে আমাদের ইন্ডিয়াতে অনেক রকমেরই পরীক্ষা হয়, কিছু পরীক্ষাতে নেগেটিভ থাকে, কিছুতে থাকে না। যেগুলো নেগেটিভ থাকে না, তাহলে কি হতো, ওখানে যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিত সবাই তো চাকরি পেয়ে যেত। যেগুলো পাচ্ছি না চলো আন্দাজে মেরে দিই, এভাবে তো হয় না, তোমরা জানো তো। ধরো আন্দাজে 10টা কোশ্চেন আছে, তুমি মারলে আন্দাজে, তার প্রবাবিলিটি একটা দুটো ঠিক হলো। এগুলো লাখের উপর নির্ভর করছে, তুমি গ্যারান্টি দিতে পারবে কি যে 10টা করেছি 10টাই আমার ঠিক হবে? কিন্তু যারা জেনে করছে তারা কি জানে এগুলো আমার ঠিক হবেই? তাহলে এইটা ডিফারেন্স তৈরি করে দেয়। বোঝা গেল? হ্যাঁ, আমি বলবো পরীক্ষার দিন কোনো কোশ্চেন বাদ দেবে না, যেহেতু নেগেটিভ নেই, সমস্ত বুঝিয়ে চলে আসবে। হ্যাঁ, আর যদি দেখা যায় যে গেজেটে কিছু পরিবর্তন হয়েছে, নেগেটিভ ইন্ট্রোডিউস করেছে, তখন আমি আবার আলাদা কথা বলবো। কিন্তু যাবে না, ওগুলো লাস্টে করবে। প্রথমে যেগুলো ঠিক হচ্ছে ঠিক ঠিক চেক করা হচ্ছে, বা সেটার একটা নাম্বার তুমি পাচ্ছ। বোঝা গেল? হ্যাঁ এভাবে স্যার, আর প্রশ্ন আরেকটা কোশ্চেন ছিল যে স্যার আপনি তো কোশ্চেন সেট বানান অনেক, তো আপনি বলো, মানে যখন বানান বা পরীক্ষার শুনতে কোশ্চেন সেট পাচ্ছি না, বলো। দেখেছেন তো? হ্যালো, হ্যাঁ, যদি স্যার শুনতে পাচ্ছি? কেটে 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 হচ্ছে কথা, আরেকবার বলো প্রথম থেকে। ততক্ষণ আরো অন্য কারোর কোয়ারি থাকলে বলতে পারো, ওরাতে নেটওয়ার্ক প্রবলেম আছে। বাকিটা বলো। রুমা কিছু বলবে বলছিল, স্যার আপনার রুমা বলো। ছবি হুম, বলো। আপনি তো 9-10 এর সিলেবাসটা কমপ্লিট করাচ্ছেন, তো আমরা তো 11-12টাও দেবো মানে, তাই হুম, স্যার বলছিলাম ওখানে তো মেকানিক্স পোর্শনটা আছে, তার স্যার ডিনামিক্স বা জিওমেট্রি এগুলো কিভাবে মানে করব, মানে ওটা তো ধরুন বড় বড় প্রবলেম থাকে ওখানে, শব্দ পরীক্ষার হলে ওইভাবে সলভ করাও পসিবল হয়ে উঠবে না। তার জন্য ওই মানে মেকানিক্সটা কিভাবে কি প্র্যাকটিস করব, কিভাবে করব ওটাই জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা ঠিক আছে, বলছি। আর কিছু তোমার রুমা আপাতত?
না স্যার, আপাতত এটাই। ঠিক আছে, তুমি 11-12 এর কথা বললে। 11-12 এর সমস্ত সিলেবাসই আমার ওল্ড ব্যাচে পড়ানো আছে। এবার তোমরা দেখেছো 11-12 এর সিলেবাস অনেক বড়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু পড়াতে হয়। আমি কেন 11-12 এর ব্যাচটা করলাম না, কারণ আমার পক্ষে চাপ হয়ে যেত অত বড় সিলেবাস গুলো বারবার কভার করা। ওগুলো সে একবারই হয় কভার করা, ওটা করতে প্রচুর টাইম লেগেছে আমার। ওই ব্যাচটাই আমি 9, 10, 11, 12 দুটোরই সিলেবাস কভার করেছি। হুম। তো তুমি ওখান থেকে ওই রিলেটেড ভিডিওগুলো দেখতে পারো, নিশ্চয়ই দেখে নিয়েছো এতদিন, আমি এটুকু মনে করি। হ্যাঁ। তো এবার একটা কথা বলছি, ওল্ড রেকর্ডেড ব্যাচে ওগুলো পেয়ে যাবে। এবার তুমি বলছিলে যে স্যার জিওমেট্রি বা মেকানিক্সের সমস্ত প্রবলেম তো হলে করা যাবে না। একদমই তাই। ওই টপিকগুলো এরকমই, ওই টপিক ডিমান্ড করে যে তুমি কতটা মুখস্থ রাখতে পারছো। ওই টপিকগুলোকে আমি নাম দিয়েছি মুখস্থ টপিক, এবং সেই জন্য ওগুলোর ওষুধ হচ্ছে কিছু মুখস্থ প্রবলেম, যেগুলো বারবার বারবার করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, বা মুখস্থ রাখতে হবে। সেই টাইপের কিছু প্রবলেম লিস্ট করে আমি পাঠিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। মুখস্থ প্রবলেম লিস্ট, জিওমেট্রির মুখস্থ প্রবলেম লিস্ট, ডাইনামিক্স, যেই টপিকগুলো মুখস্থ ডিমান্ড করে তার মুখস্থ প্রবলেমের লিস্ট পাঠানো আছে। হ্যাঁ, আমি তো এলপিবির মুখস্থ প্রবলেম দিইনি, কারণ এলপিবিতে তো ওরকম বড় বড় অঙ্কের কিছু নেই যে উত্তর তুমি মুখস্থ রাখবে। এলপিবিতে সব থিওরিটিক্যাল কোশ্চেন, তো থিওরি থিওরি পড়ে পড়ে যেতে হবে, প্রপার্টি গুলো পড়ে পড়ে যেতে হবে, সেই রিলেটেড ছোট ছোট কোশ্চেন। মুখস্থ প্রবলেম কোনগুলো, যেগুলো খাতায় করতে গেলে 3 থেকে 4 পাতা হয়ে যেতে পারে, সেগুলো হচ্ছে মুখস্থ প্রবলেম। আর যেগুলো ওরকম টাইপের নয়, ওগুলো এমনি প্রবলেম, ওগুলোর জন্য অত লিস্ট করার দরকার নেই, ওগুলো কোশ্চেন প্র্যাকটিস করলে হয়ে যাবে। কিন্তু মুখস্থ প্রবলেম গুলো তোমার দেখতে হবে। বোঝা গেল রুমা? হ্যাঁ স্যার, মানে ওটাই কিন্তু ভাবছিলাম যে স- কিভাবে complete করবো। একে 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 হ্যাঁ, বলো রুমা। মানে স্যার ওটাই বলছিলাম যে ওটা কিভাবে কমপ্লিট করব, তাই মানে টাইমটাও তো খুব কম এখন, হুম হুম হুম। তার জন্য। করতে হবে, চেষ্টা করতে হবে যতটা করা যায়, ঠিক আছে। এই টাইমে রিভিশন করো বেশি বেশি করে, নতুন পড়তে যেও না, আমি এটাই বলবো। যার যতটুকু পড়া হয়ে আছে, যারা অনেকদিন আগে থেকে পড়ছো, তাদেরকে এইটুকুই বলবো, এখন নতুন তেমন কিছু করতে যেও না। যেগুলো পড়েছো বারবার বারবার করে 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 এমন করে দাও চোখে দেখা মাত্র উত্তর হয়ে যায়, এরকম নিজেকে তৈরি করো এখন। এই 3 মাস পুরো প্র্যাকটিসে নিজেকে ডুবিয়ে রাখো। যত প্র্যাকটিস করবে তত ইমপ্রুভ করবে, স্পিড বাড়বে। মক টেস্ট গুলো দাও, যেমনই মক টেস্ট হোক, আমার স্যার নেগেটিভ আছে মক টেস্টে, ওগুলোই দাও, স্পিড বাড়বে তোমার। ঠিক আছে, তুমি টার্গেট করো স্যার 90টা কোশ্চেন আছে, আমি 90টা কোশ্চেন 1 ঘন্টার মধ্যে সলভ করব। তার মানে কি তোমার স্পিড কত বেড়ে যাচ্ছে, এরকম তোমাকে টার্গেট করতে হবে। 1 ঘন্টার মধ্যে, 45 মিনিটের মধ্যে, মানে যা টাইম থাকবে তার অর্ধেকের একটু বেশি টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তাহলে তোমার স্পিডটা বাড়বে। সেই জিনিসটা তুমি পরীক্ষার হলে সেদিন এক্সিকিউট করতে পারবে। 1 ঘন্টার পরীক্ষা তুমি সেদিন 40 থেকে 45 মিনিটে কমপ্লিট করতে পারবে। তার জন্য মক টেস্ট গুলো অবশ্যই দিতে হবে, ঠিক আছে। কে বলছিল? রুমা বলছিল, তাই তো? রুমা, তোমাকে এইটুকু বললাম। এবার মানসী কি বলছিল, মানসী বলো। বলছি স্যার, এলপিপি তে তো এই যে সিমপ্লেক্স মেথড, টু ফেজ মেথড, ওগুলো তো অনেক বড় বড় হয়, তো ওই মেথড গুলো কিভাবে সলভ করবো এত তাড়াতাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলছি। এলপিপি তে ওরকম বড় প্রবলেম যদি পরীক্ষায় দিয়ে দেয়, করার দরকারই নেই, ঠিক আছে। আমি বারবার একটাই কথা বলবো, পরীক্ষায় যখন দেখে মনে হচ্ছে এটা অনেক টাইম খেয়ে নেবে, এটার পরিবর্তে আমি আরো 10টা কোশ্চেন অতিরিক্ত করতে পারবো, ওটা স্কিপ করে দেবে ওই মুহূর্তে। লাস্ট মোমেন্টে উত্তরটা, যেহেতু নেগেটিভ মার্কিং নেই বলেছে এখন অবধি, লাস্টে উত্তরটা আন্দাজে দিয়ে দেবে, ঠিক আছে। তখনই ওটা মেলাতে গিয়ে সময় নষ্ট করবে না। ওরকম কিছু কোশ্চেন পরীক্ষায় দেওয়া থাকে তোমার টাইমটা খাওয়ার জন্য। যারা একটু চালাক হবে তারা বুদ্ধি করে তখন ওটা স্কিপ করে দেবে। আর যারা নিজের ইগো স্যাটিসফাই করবে, না মেলাতেই হবে, এই অঙ্কটা মেলালে আমি নোবেল পাবো, তারা কিন্তু ওখানেই চলে গেল কম্পিটিশনের বাইরে। বোঝা গেল? ওখানে বড় বড় প্রবলেম করার দরকার নেই, এলপিপি প্র্যাকটিস ঠিক করার আছে দরকার স্যার, নেই, ঠিক আছে। ছোট ছোট থিওরি করবে। আর এসএসসি পরীক্ষায় আমি বারবার বলছি, এখানে তোমাকে চেষ্টা করতে হবে বড় বড় প্রমাণ, বড় বড় থিওরেমের প্রুফ, এখানে কিচ্ছু করার দরকার নেই। এখানে শুধু স্টেটমেন্ট মনে রাখতে হবে, ডেফিনেশন মনে রাখতে হবে, এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, ছোট 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 ছোট। হ্যাঁ, আর কিছু বড় অঙ্কও হয়, সেগুলোর ওষুধ হচ্ছে মুখস্থ, মুখস্থ প্রবলেম, ঠিক আছে। পরীক্ষায় কিছু বড় অঙ্কও থাকে, সেগুলো মুখস্থ থেকে তোমার কাজ হয়ে যাবে।
এবং তুমি নিজে প্র্যাকটিস করতে করতে আরো কিছু মুখস্থ হয়ে যাবে। তাই এমসিকিউ পরীক্ষা তপন জানে, তপন অনেকদিন পড়ছে আমার কাছে, প্রথম থেকে পড়ছে। হ্যাঁ, তপন জানে যে কিভাবে প্র্যাকটিস করতে হয়, তাই তো? কিভাবে প্র্যাকটিস করিয়েছি আমি তপন? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ইয়েস। তোমার অভিজ্ঞতা বলো যে কিভাবে প্র্যাকটিস করলে ভালো হয়। এতদিন প্র্যাকটিস করছো, নিজেও করেছো, আমার ক্লাসেও প্র্যাকটিস করেছো, বলো। না স্যারের ভিডিও গুলো ঠিকঠাক ভাবে দেখলে, আর ওই মডেল সেট গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে, ওইগুলো আর মক সবগুলো মানে ক্রনোলজি মেনটেন করে পড়তে পারলে আমার মনে হয় 90% থেকে 95% কভার হয়ে যাবে। মানে সব ধরনের টাইপ কভার করা আছে। আমি নিজেও তো সব মগ এখনো দিতে পারিনি, এত মগ রয়েছে। এটাই বলার, মানে সবকিছু অনেক ডিটেলসে করানো আছে, এটা হলো বিষয়। মানে আমি দেখেছি বই, মানে একদম টেক্সট বুককে ফলো করে ডিটেলস করানো আছে, শুধু নিজেদের পড়তে হবে, তাহলেই ঠিকঠাক সবকিছু কভার হবে। এবার ব্যাপারটা কি হচ্ছে, তুমি প্রথম থেকে পড়েছো, এবার যারা এখন অ্যাডমিশন নিচ্ছে তারা এখন একসঙ্গে সমস্ত কিছু দেখছে। তো ওই 3 বছরের গল্প, ওল্ড রেকর্ডেড ব্যাচটা আরম্ভ হয়েছিল মে মাসে 2021 সালে, এবং ওটা ব্যাচটা কন্টিনিউ করেছিলাম মাদ্রাসা পরীক্ষার আগে অবধি। ওই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, প্র্যাকটিস করিয়ে গেছি দিয়ে। তাহলে কি হচ্ছে, যেটা 3 বছর ধরে পড়িয়েছি সেটা তোমরা এখন দেখছো, টেলিগ্রাম গ্রুপে দেখে তোমরা অনেকে আটকে উঠছো, স্যার এত পিডিএফ এত নোট, ওগুলো তো একদিনে দেওয়া হয়নি, একটু 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 করে দেওয়া হয়েছে। এবার তোমাদের প্রথম দিন দেখে একটু ভয় লাগবে, স্বাভাবিক। অনেকেই হয়তো অনেকদিন পড়াশোনা করনি, সাবজেক্ট চাপ লাগবে, কিন্তু যেমন বললো সিস্টেমেটিক্যালি পড়ো, ভিডিওগুলো অবশ্যই দেখো আগে। তোমরা অনেকেই ভাবছো স্যার ভিডিও দেখার অত টাইম নেই, আর আমরা নোট পড়বো। আরে যদি নোটই পড়তে হয় তোমার কাছে তো বইগুলোও আছে। হ্যাঁ, বা এইভাবেই যদি নোট পড়ে সব হয়ে যেত তাহলে টিচারের দরকার পড়তো না। তোমরা স্কুল কলেজে পড়েছো, কি বলতো, তুমি ধরো ক্লাস 8-এ উঠলে, ঠিক আছে, তুমি ক্লাস 8-এ উঠলে তোমাকে ক্লাস 8-এর বইগুলো ধরিয়ে দিল, যাও বই তো সব দেওয়া আছে, নিজে পড়ে নাও। যদি টিচার না থাকতো, কেউ যদি তোমাকে জিনিসগুলো বলে না দিত, আমরা দেখবে বললে ভালো বুঝতে পারি, মনে থেকে একটু বলে দিলে ভালো বুঝতে পারি। তো সেই জিনিসটা যেহেতু এতদিন সত্যি হয়ে এসছে, আজও সত্যিই হবে সেই জিনিসটা। আমি কথাগুলো বলছি, ক্লাসে পড়িয়েছি, সেগুলো শোনো, বোঝো, তবে তুমি দুটো জিনিস নিজে করতে পারবে। তোমাকে আমি নোট দিয়ে দিলাম, ওগুলো তোমার কাছে ওই কি বলবো, কিছু লেখা, কিছু তথ্য ওই টাইপের দেখতে হবে, ঠিক আছে? যেমন কি বলবো, মানে প্রাণহীন কিছু একটা পদার্থ মনে হবে, ওটা দেখে তুমি কিছু ফিল করতে পারবে না। তাই ভিডিও দেখো, এবং যেহেতু ভিডিও তুমি দেখছো, ওল্ড রেকর্ডেড ব্যাচের ভিডিওগুলো দেখছো, ইনস্ট্যান্ট ভিডিও দেখতে দেখতে খাতায় লেখো। কারণ তোমার কাছে আর এত টাইম নেই যে তুমি পরে আবার পরীক্ষার আগে আবার ভিডিও দেখবে, আবার লিখবে। তখনই দেখবে, ওই যে নোটের কথা বলছো, তপন বললো আমি সমস্ত কিছু টেক্সট বই থেকে পড়িয়েছি, তাই আমার দেখবে অত অত যে স্যার সমস্ত কিছু লিখিয়ে দিয়েছে ক্লাসে বসে বসে, বা হাতে নিজে লিখে লিখে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে। আমি বই বেশি করে ফলো করতাম, টেক্সট বই। আমি যা পড়াতাম টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ক্লাসে পড়াতাম, ঠিক আছে? তাহলে আমি টেক্সট বই পড়ার উপর নিজে গুরুত্ব দিতাম, তাহলে বসে বসে টেক্সট বই থেকে টোকার তো কোনো মানে হয় না ওগুলোকে। এবং হ্যাঁ, আমার যেগুলো মনে হয়েছে যে টপিকগুলো টেক্সট বইয়ে গুছিয়ে দেওয়া নেই, আমি অনেকগুলো বই থেকে সেগুলোর উপর নোটস বানিয়েছি, সেগুলো দিয়েছি। কিন্তু তোমাকে টেক্সট বই পড়তে হবে। এখন তো তোমায় আমি টেক্সট বই পড়তে বলছি না, তুমি আমার ভিডিওগুলো দেখো, তাহলেই তুমি অনেক কিছু বুঝতে পারবে, কারণ টেক্সট বই ফলো করা আছে ওখানে। আর হ্যাঁ, টেক্সট বই হাতের কাছে রাখো। হয়তো পড়াতে পড়াতে আমি কিছু ভুল বলেছি, তুমি জাস্ট একটা ক্লাস দেখলে, একবার বইটা উল্টিয়ে দেখে নিলে, হ্যাঁ এবার তুমি দেখবে ক্লাসটা দেখার পর বইটা উল্টাচ্ছ, সেই জিনিসটা খুব জলদি বুঝতে পেরে যাচ্ছ। কোনো তথ্য আমি যদি ভুল বলি, একটু খাতায় যেটা নোট করছিলে ভিডিও দেখতে দেখতে, ওখানে একটু কারেকশন করে নিলে। হতেই পারে তাড়াহুড়ো করে পড়াচ্ছি, অত বড় সিলেবাস, ভুল হতে পারে। হ্যাঁ, তো তবে আমি চেষ্টা করি সবসময় ঠিকঠাক বলার, এবং ক্লাস করানোর পর আমি ভাবতাম কি বললাম, আমার মনে থেকে যে আমি এটা বলেছিলাম ক্লাসে, মনে হচ্ছে ভুল বলেছিলাম, সেটা আমি পরের কোনো ক্লাসে বলে দিয়েছি যে এটা আমি আগের দিন ভুল বলেছিলাম, এটা কারেক্ট করে নেবে। তোমরা পরপর দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে পড়ো, এটা হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম পড়ার। তোমরা বুঝতে পারছি যে টাইম কম আছে, তোমরা ভাবছো রকেটের স্পিডে সমস্ত কিছু হয়ে যাবে, একদম ইনস্ট্যান্ট চাই তোমাদের। ইনস্ট্যান্ট কিন্তু হবে না, তোমাকে এফোর্ট দিতে হবে। যে এফোর্টটা তপন বা আরো অন্যান্য স্টুডেন্ট 2021 থেকে দিচ্ছে, তবেই তোমরা ওদের সঙ্গে পেরে উঠবে। ওদের যে এখন অবস্থা, ওরা কোশ্চেন দেখলে উড়িয়ে দেয়। এই যে প্র্যাকটিস করাবো, সেদিন দেখতে পাবে কি স্পিডে বলছে ওরা, মানে আমি কোশ্চেন লেখার আগে ওরা উত্তর বলে দেবে।
ওদের এখন এমন হয়ে গেছে। তাই তোমাদেরকে আগে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। ভিডিও না দেখে নোটস পড়লে কিচ্ছু বুঝতে পারবে না। ওই জিনিসটা ওরকমই হয়ে যাবে। যেমন বললাম, ক্লাস 8-এ উঠলে বইগুলো ধরিয়ে দিল, বললো যাও কমপ্লিট করো, বইতে সব দেওয়া আছে, আমার কি দরকার, টিচারের কি দরকার। তাই তোমরা আমার কাছে গাইড নিতে চাইছো বা আমার ব্যাচ নিতে চাইছো, মানে আমি ব্যাচে যা করেছি তোমাকে করতে হবে, তো সিস্টেম আছে, আমি ক্লাস করাবো। নাহলে তো একটা আমি ব্যাচ খুলতাম, বললাম 2021-এ যে হ্যাঁ আমি একটা এসএলএসটির ব্যাচ খুলছি, যেখানে আমি কিছু পড়াবো না, শুধু না নোট গুলোকে ফরওয়ার্ড করে দেবো, পিডিএফ দিয়ে দেবো, নিজেরা বাড়িতে দেখে নেবে। বুঝতে পারতে কিচ্ছু বুঝতে পারতে না। আমি সিস্টেমেটিক্যালি পড়িয়েছি, বুঝিয়েছি, তোমরা দেখো ঠিক বুঝতে পারবে। আর যদি মনে হচ্ছে স্যার ভিডিও আমি ভালো বুঝতে পারছি, আপনি স্লো পড়াচ্ছেন, তুমি স্পিড বাড়িয়ে দেখো। হ্যাঁ, স্পিড তো বাড়ানো যায়, ইউটিউবে স্পিড বাড়ানো যায়, স্পিড বাড়িয়ে বাড়িয়ে দেখো, 2 গুণ স্পিডে দেখো, 1.5 গুণ স্পিডে দেখো। প্রথম একটু অসুবিধা হবে, তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। মনে হচ্ছে যে স্যার টাইম নেই, টাইম বাঁচাতে হবে, তুমি বুঝতে পারলেই হচ্ছে। এবং যেটা ক্লাসে পড়াচ্ছি তারপরে রিভিশন করো সঙ্গে সঙ্গে সেই টপিকটা, সেই জিনিসটা, তার উপরে এমসিকিউ প্র্যাকটিস করো, আমার মডেল সেট গুলো দেখো, তাহলেই দেখবে অনেকটা তোমার কনফিডেন্স হবে। বোঝা গেল? যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি। আর কোনো কোয়ারি? স্যার বলছি আপনি 2 মাস যেহেতু কোর্সটা করবেন বলছেন, এবার আগস্ট মাসটা পড়াবেন বলছেন, তো আগস্ট মাসটা সপ্তাহে একদিন শুধু মানে সপ্তাহে একদিন করে শুধু মিসেলেনিয়াস প্রবলেম সবকিছু একত্রে একটু 1 ঘন্টার জন্য সলভ করালে ভালো হতো। আমি এখনই স্যার এটা গ্যারান্টি আমিও দিতে পারছি না, আমি চেষ্টা করব, এখন বলছি আমি চেষ্টা করব, কিন্তু এই 2 মাসে আমি অনেকটাই প্র্যাকটিস করাবো। আমার মেন টার্গেট হচ্ছে এই 2 মাসে, আমি বলে দিচ্ছি যে আমি প্রথম একটু টপিক যাব। আমি চাইছি জলদি যেন ফুল সিলেবাসের উপর প্র্যাকটিস হবে, মানে রোজ যেই ক্লাসগুলো হবে এরপরে ধীরে ধীরে এমন একটা জায়গায় নিয়ে যাব সেখানে রোজ ফুল সিলেবাসের উপর প্র্যাকটিস। এইটা করে বেশি বেনিফিট আছে, টপিক ওয়াইজ প্র্যাকটিস করে খুব একটা এখন লাভ নেই, কারণ পরীক্ষার দিনে তোমায় পুরো সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? তাই এখন তোমাদের আমি হোম টাস্ক দিচ্ছি, তোমরা বাড়িতে নিজে নিজে বেশি বেশি করে পড়ো। আমি হয়তো বলছি এই চ্যাপ্টারটা পড়ে রাখবে, তোমরা আরো 2টো চ্যাপ্টার পড়ে নেবে, পড়া হয়ে গেলে বসে থেকো না যে স্যার এই চ্যাপ্টারটা 2 দিন পরে করাবেন, আমি এখনো 2 দিন ধরে ওই চ্যাপ্টারটাই পড়ে যাচ্ছি, সময় কিন্তু নেই। ঠিক আছে? এবং নিজে নিজে যতটা পারো অতিরিক্ত পড়ে রাখো, কারণ এইখানে তোমাদের রোলটা এখন বেশি, তোমাদেরকে বেশি করে টাইম দিতে হবে। আমি তো ক্লাসে কয়েকটা এমসিকিউ করাবো, কিছু ট্রিক্স হয়তো বলবো, 2 মাসে আর যতটুকু হয়। কেন বলছি যে আগস্ট মাসটা পড়াবো না, কারণটা হচ্ছে পরীক্ষার 1 মাস আগে তোমাকে নিজেকে পড়তে হয়। ওরকম ওটা সাইন্টিফিক নয় যে পরীক্ষার আগের দিন অবধি তুমি ক্লাস করে যাচ্ছ, আমি বলেই যাচ্ছি ঠুসে যাচ্ছি, এইভাবে কিন্তু হয় না। ঠিক আছে? যতটুকু পড়েছো বারবার রিভিশন করো ওই 1 মাসের মধ্যে, এবং ওই 1 মাসে তুমি নতুন কিচ্ছু পড়বে না। ঠিক আছে? তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। হয়তো দেখবে পরীক্ষার আগের দিনে মনে হচ্ছে যে কেউ হয়তো বললো এটা দিতে পারে, কেউ বললো যে ওটা দিতে পারে, ওরকম করার কিচ্ছু নেই। তোমরা জানো, তোমরা এতদিন পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমরা কি করতে, পরীক্ষার আগে 1 মাস আগে যা পড়েছো সেটাই রিভিশন করতে, এখানেও তাই করতে হবে। একই সিস্টেম, অন্য কোনো ফর্মুলা নেই। এবং আমি যদি প্রয়োজন পড়ে এই 2 মাসে 2 দিনের পরিবর্তে কোনো কোনো সপ্তাহে 3 দিন পড়াতে পারি। ঠিক আছে? ওটা আমার উপর নির্ভর করছে, আমি টাইম পেলে করতে পারলে, ম্যানেজ করতে পারলে চেষ্টা করব। আর তোমাদের যদি এনার্জি থাকে, ওগুলো নিয়ে ভাবতে হবে না, যতটা করানো যায় 2 মাসে। এবার তোমরাও এটা বিশ্বাস করো যে আমি কোনো রোবট নই যে 3 মাসে তোমাদের পুরোপুরি সমস্ত কিছু করিয়ে একদম ওইভাবে করতে পারবো। এটা হচ্ছে একটা ছোট টাইমের মধ্যে যতটা করানো যায়। বোঝা গেল? কোশ্চেনের তো কোনো শেষ নেই, ম্যাথামেটিক্স সাবজেক্ট যেহেতু, ম্যাথামেটিক্স কোনোদিন শেষ হয় না, হয়েই যায়, হতেই থাকে, চলতেই থাকে। বলো এবার কে কি বলতে চাইছো বলো। আর খুব বেশি জন নেই এখানে, আমি এন্ড করে দেবো এক্ষুনি, আর 5 থেকে 10 মিনিট হয়তো থাকবো। সবকিছু ক্লিয়ার হলো? আজকের এই গেজেট বা যেগুলো নিয়ে তোমাদের ডাউট ছিল, এটা আমার মেন উদ্দেশ্য ছিল আজকে আলোচনা করা। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কেউ কিছু বলতে চাও? না হলে আমি আর টাইম নষ্ট করব না, তোমরাও পড়ো। কমপ্লেক্স নাম্বারের, হ্যালো স্যার,
বলছি কমপ্লেক্স নাম্বারে ওই ওয়ান আউটলাইনের বইটা পড়লেই হবে তো টেক্সটটা? আচ্ছা ঠিক আছে, মানে তুমি মিউট করো বলছি। কমপ্লেক্স মিউট করো। কমপ্লেক্স তোমার পরীক্ষায় কিন্তু তুমি যেটা বলছো সোয়াম সিরিজের, ওটা কমপ্লেক্স অ্যানালিসিসের বই, যেগুলো মাস্টার ডিগ্রিতে আমরা পড়েছি, ঠিক আছে, বা তখন ওগুলো লাগতো। তোমার তো এখানে কমপ্লেক্স অ্যানালিসিস নেই, কমপ্লেক্স নাম্বার আছে কেবল, যেটা ক্লাসিক্যাল অ্যালজেব্রায় আছে। ওখানে অত কিছু নেই তো। কমপ্লেক্স অ্যানালিসিস বইয়ে কত কি ছিল বলতো? কমপ্লেক্স ইন্টিগ্রেশন, রেসিডিউ, এই সমস্ত জিনিসগুলো ছিল, এগুলো এখানে নেই তো। এখানে শুধু ওই কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউড, মডিউলাস, তারপরে লগারিদম, এক্সপোনেনশিয়াল, এরকম বিভিন্ন বস্তু আছে। আমি ক্লাসে এমসিকিউ করাবো, দেখলেই বুঝতে পারবে। আগে সিলেবাসটা ভালো করে দেখো, সিলেবাসে কি আছে। বারবার বলেছি, আজও বলছি, সিলেবাসটা আগে প্রিন্ট আউট করো, হাতের কাছে রাখো। আগে তোমার মাথার মধ্যে এইটা থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, আমার সিলেবাসে কি কি আছে, আমি কি পড়ছি, কি পড়বো, এটা আগে ক্লিয়ার করতে হবে। তুমি যেমন বলছো কমপ্লেক্স অ্যানালিসিস, মানে তোমার সিলেবাসটা ঠিক করে দেখা নেই এখনো, সিলেবাসে কি কি আছে। সিলেবাসটা প্রিন্ট আউট করাও, দেখবে এগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে। পড়ার টেকনিক এগুলো, সাইন্টিফিক্যালি এইভাবে পড়তে হয়। সিলেবাস পড়বো, সিলেবাসটা প্রিন্ট আউট করে রাখবো, প্রিভিয়াস কোশ্চেন পেপার কাছে থাকলে দেখবো, টেক্সট বই একটা দুটো টাইম পেলে উল্টানোর চেষ্টা করব, এবং তারপরে কনসেপ্ট ক্লিয়ার করব এবং এমসিকিউ প্র্যাকটিস করব। এটা হচ্ছে সাইন্টিফিক মেথড। এইভাবে পড়লে তুমি কনফিডেন্স পাবে। বোঝা গেল? ঠিক আছে। হুম। আর আর কেউ কিছু বলতে চাও? স্যার একটা কোশ্চেন ছিল। হুম হুম হুম, স্যার বলো। কিছু কিছু চ্যাপ্টার, স্যার আমার যেহেতু এমএসসি নেই, আমি 11-12টা বসতে পারবো না, 9-10টা দেবো। এবার কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো 11-12 আছে, 9-10 নেই। যেমন ইনইকুয়ালিটির চ্যাপ্টারটা। এবার ইনইকুয়ালিটির চ্যাপ্টার কি আমাকে করতে হবে স্যার? কারণ ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে তো ইনইকুয়ালিটি গুলো দিয়ে সহজে ছোট ছোট করে করা যায়। হ্যাঁ, আমি এটাই বলছি, তুমি প্রবলেম প্র্যাকটিস করতে গিয়ে যখন দেখছো অন্য কোনো চ্যাপ্টারের হেল্প লাগছে, সেই চ্যাপ্টারটা একটু দেখে নিলে। আর ব্যাপারটা হয়েছে কি, মাদ্রাসায় তোমরা দেখেছিলে কোশ্চেন পেপারে 9-10-এর যে কোশ্চেন পেপারটা হয়েছিল, অনেক কোশ্চেন কিন্তু 11-12-এর থেকে দিয়ে দিয়েছিল, মানে 11-12 সেকশনের সিলেবাস থেকে। যেমন ইন্টিজার থেকে কোশ্চেন দিয়ে দিয়েছিল, ইনইকুয়ালিটি থেকে দিয়ে দিয়েছিল। তাই একটু করে করে রাখবে টাইম পেলে। টাইম পেলে বলছি, প্রথমেই নয়। প্রথমে তোমার কাজ কি, 9-10-এর সিলেবাসে যেগুলো উল্লেখ করে দেওয়া আছে ওগুলো প্রথমে করো। তারপর তোমার টাইম যদি থাকে, তোমার ব্রেন যদি পারমিট করে, ব্রেনে যদি জায়গা থাকে, তখন তুমি 11-12-এর কিছু চ্যাপ্টার পড়ে যেতে পারো, ঠিক আছে। এবং ক্লাস করাতে করাতে আমি বলে দেবো যে এই চ্যাপ্টারগুলো মোটামুটি করে রাখতে পারো, কাজে লাগে। কারণ কিছু কিছু চ্যাপ্টারের কনসেপ্টও কাজে লাগে, হয়তো ডিরেক্টলি সিলেবাসে নেই, কিন্তু ওই চ্যাপ্টারের কনসেপ্ট কাজে লাগিয়ে কিছু অঙ্ক ছোট ছোট করে করা যায়। ওই জন্য প্র্যাকটিস করতে করতে ওগুলো বলে দেবো। এখন তো এই মুহূর্তে ওইভাবে বলা যাবে না কোনটা কাজে লাগবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর আর কেউ কিছু বলতে চাও? সোমনাথ, সোমনাথ কিছু বলবে? বলো। কেশব মন্ডল কিছু বলতে চাইলে বলতে পারো। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। যারা দেরিতে জয়েন করলে, এই আমি যেগুলো বললাম এগুলো রেকর্ড হয়েছে, তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, দেখে নেবে, তখন সমস্ত কিছু বলা হয়েছে। আর বাকি আরো কিছু কোয়ারি যদি থাকে, আমি যেদিন থেকে ক্লাস আরম্ভ করছি ক্লাসে বলবে, আমি বলে দেবো। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি, ঠিক আছে। গুড নাইট টু অল, ভালো করে পড়ো বাকিরা।